মেসেজিং মেসেজিং বলতে আমরা মেটার ভিতরে যে কি করি, আপনার হচ্ছে যে মেসেজ ক্যাম্পেইন চালাই, এঙ্গেজমেন্টের ভিতরে যে মেসেজ ক্যাম্পেইন রান করে, বা হচ্ছে যে সেলসের ভিতরে মেসেজ ক্যাম্পেইন রান করে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মেসেজিং হচ্ছে যে মোস্ট কমন ক্যাম্পেইন গোল ইন বাংলাদেশ। শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও মোটামুটি মেসেজ ক্যাম্পেইনটা অনেক বেশি কমন, এবং বাংলাদেশে তো আরও বেশি এখন পর্যন্ত। যাদেরকে আমি দেখছি ওয়েবসাইট আছে, সবকিছুই তাদের সেট আপ আছে, কিন্তু তারপরেও তারা কি করে, মেসেজ ক্যাম্পেইন রান করে। কারণ আহ, মানে ওই যে একটা কথা আছে, আমার এক ফ্রেন্ড আছে, সে বলে যে ভাই, যে জিনিস দেখতে পারি না, ধরতে পারি না, সেই জিনিসের আবার কিসের বিজনেস। তো জিনিসটা এমনই যে যারা মেসেজ ক্যাম্পেইন রান করে তাদের কাছে মনে হয় যে কাস্টমারের সাথে কথা না বললে আর কি বিক্রি করলাম। মানে আপনি যে ওয়েবসাইট থেকে একজন মানুষ নীরবে নিভৃতে এসে অর্ডার করে দিয়ে যাবে, এই জিনিসটা আসলে আমরা অনেকেই কি করতে পারি না, মানে গ্রহণ করতে পারি না। আমাদের অনেকের কাছে এই জিনিসটাকে মনে হয় যে মানে ওই ফিলিংটা আসে না হয়তোবা। যে কারণে আপনার ওয়েবসাইট আছে, আপনার অন্যান্য সব কিছুই ঠিক আছে, কিন্তু তারা মনে করে যে আমাদের ওয়েবসাইট থেকে কি আসে না, সেল আসে না। হ্যাঁ, প্রাইমারিলি আপনি যখন হয়তোবা এতদিন মেসেজ ক্যাম্পেইন রান করে আসছেন, এখন আপনি হঠাৎ করে হয়তোবা কি করছেন, আপনার ওয়েবসাইটে সুইচ করতে গেছেন, তখন আপনি প্রাইমারিলি আপনি কি পান নাই, আশানুরূপ ফলাফল পান নাই। কিন্তু আপনাকে সেইখানে যদি আপনি বেশ কিছুদিন আরও কি করেন, ক্যাম্পেইন রান করেন, আপনার যদি ক্যাম্পেইনগুলো ম্যাচিওর হয়, আপনি যদি ডাটাগুলো প্রপারলি ফেসবুক পায়, এবং সে যদি সেগুলোকে ইউটিলাইজ করে অপটিমাইজ করতে পারে, তাহলে তো আপনি আস্তে আস্তে সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন। এবং অনেকেই বলে যে ভাই, আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের কি হয় না, মানে ওয়েবসাইট থেকে অর্ডার হয় না। ভাই, প্রত্যেকটা প্রোডাক্টেরই ওয়েবসাইট থেকে অর্ডার হয়, প্রত্যেকটা প্রোডাক্টেরই ওয়েবসাইট থেকে অর্ডার হয়। এখন কিছু মানুষ আছে যারা হচ্ছে যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিছু মানুষ আছে আপনার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন বা হচ্ছে মেসেজ করে কথা বলে তারপরে হচ্ছে যে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এই যে যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষ প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই আছে। এখন আপনি যেহেতু এতদিন মেসেজ ক্যাম্পেইন রান করে আসছেন, এই কারণে ফেসবুক বা মেটা আপনার ওই মেসেজ ক্যাম্পেইনের ভিতরে, মানে হচ্ছে যে আপনার মেসেজ করে যারা কি করতে চায়, অর্ডার করতে চায়, তাদেরকে সে আপনার জন্য ধরে নিচ্ছে যে উইনিং অডিয়েন্স। তো এই জন্য সে তাদের কাছে কি করতেছে, আপনার হচ্ছে যে এই ইয়াগুলো, আপনার যে অ্যাডগুলো আছে সেগুলো তাদের কাছে ডেলিভার করতেছে। যখন তাদের কাছে আপনি আবার কি করতেছেন, ওয়েবসাইটের যে ইয়ে আছে, লিঙ্ক আছে, সেটা আপনি যখন তাদেরকে দিচ্ছেন, আপনি যখন অর্ডার নাও বাটন দিয়ে আপনি কি করতেছেন, অ্যাড রান করতেছেন, তখন দেখা গেছে যে তারা হয়তো অর্ডার করতেছে না। কারণ তারা তো আসলে কি না, ওয়েবসাইটের অডিয়েন্সই না, ওয়েবসাইটের অডিয়েন্সই তো আলাদা। ওয়েবসাইটের যারা অডিয়েন্স, তারা মেসেজ করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, প্রয়োজন বোধ করে না, যদি একান্ত না তাদের কোনো কোয়েরি থাকে, যে এমন কোনো কোয়েরি আছে যেটা কিনা আপনি কি করেন না, ওয়েবসাইটে সলভ করেন নাই, বা আপনি আপনার ভিডিওতে বলেন নাই, বা আপনি হচ্ছে যে আপনার যে ক্যাপশন আছে সেখানে আপনি বলেন নাই, কিন্তু তার সেই জিনিসটা আগে জানা দরকার। তখন গিয়ে সে আপনাকে ফাইনালি মেসেজ করে যে ভাই, আমি এরকম একটা জিনিস আপনাদের এখানে দেখলাম, আমি নিতে চাচ্ছি, কিন্তু এটা কেমন বা এটা কি দেখি। তখন হচ্ছে যে সে ওই জিনিসটার ওই ইয়াটা অ্যান্সারটা পাইলে সে অর্ডার করে ফেলবে। তখন হয়তোবা সে আপনাকে কি করবে না, মানে মেসেঞ্জার থেকে সে আপনাকে অর্ডার করবে না, তখনও সে হয়তোবা আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করবে। কিন্তু আপনি যদি সব ধরনের কি করতে আপনার হচ্ছে যে অ্যান্সার দিয়ে থাকেন, আপনার প্রোডাক্টের অবস্থা কি, আপনার যে সমস্ত অ্যান্সার, যে সমস্ত কোশ্চেন মানুষজন সাধারণত করে থাকে, সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার যদি আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে থাকেন, আপনার ভিডিওর ভিতরে দিয়ে থাকেন, আপনার হচ্ছে ক্যাপশনের ভিতরে দিয়ে থাকেন, মানে সব জায়গা মিলিয়ে যদি আপনি সবগুলো অ্যান্সার সলভ করে দেন, তাহলে আসলে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করে তারা কখনোই কি করে না, মেসেজ করে না। কিন্তু এখন আপনি সবসময় মেসেজ ক্যাম্পেইন রান করে আসছেন, এই কারণে আপনি সেখান থেকেই কি পাচ্ছেন, সেল পাচ্ছেন। এখন আপনি নতুন করে যখন ওয়েবসাইটে আসছেন, তখন প্রথম দিকে আপনি হয়তো সেল পাবেন না। এখন এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটার জন্য কি নাই, মানে অডিয়েন্স নেই, আসলে আছে। এই জন্য মানে মেসেজ ক্যাম্পেইনের প্রতি আপনি, হ্যাঁ, মেসেজ ক্যাম্পেইন আপনি রান করবেন, এটা কোনো সমস্যা কিছু না, অবশ্যই মেসেজ ক্যাম্পেইন রান করবেন আপনি যদি সেখান থেকে সেল জেনারেট করতে পারেন। এবং শুধু সেল জেনারেট করতে পারেন কি, প্রচুর বলতে পারেন, ম্যাক্সিমাম লোক এখন পর্যন্ত মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে কি করে, সেল জেনারেট করে। মোটামুটি বলতে পারেন
50%-এর উপরেই হবে আমার যতদূর ধারণা, বা 60-70% পর্যন্ত হয়ে যেতে পারে। কেবলমাত্র যারা ওয়েবসাইটটাকে মোটামুটি অপটিমাইজ করে ফেলতে পারছে তারা আর ওদিকে হয়তো বা যাচ্ছে না। কিন্তু এছাড়া আপনি অ্যাড লাইব্রেরিতে যাবেন, যে কোনো একটা জিনিস লিখে সার্চ দেবেন এবং সেইটার দেখবেন যে মানে কি বলে আপনার ক্যাম্পেইনগুলোর ম্যাক্সিমাম অলমোস্ট 70-80% পর্যন্ত সব মেসেজ ক্যাম্পেইন। তো এইটাই বললাম যে মোস্ট কমন ক্যাম্পেইন গোল ইন বাংলাদেশ। এখন আপনি যদি মেসেজ ক্যাম্পেইন করে আপনি প্রফিটেবল থাকেন, অবশ্যই আপনি প্রফিটেবল আছেন, কিন্তু আপনি যদি সেটাকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন তাহলে আপনার কিন্তু অনেকগুলো হ্যাসেল আপনার কমে যাবে। যাই হোক, আপনি যদি দুটো একসঙ্গে আবার রান করতে পারেন তাহলে তো আরও ভালো। তো মনে করেন আমরা এখন মেসেজ ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করার জন্য বা মেসেজ ক্যাম্পেইন বোঝার জন্য, মেসেজ ক্যাম্পেইনের রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমরা কি করলাম, উদাহরণস্বরূপ একটা মেসেজ ক্যাম্পেইন রান করলাম। মনে করেন এইটা হচ্ছে যে কয়দিনের জন্য, যে কয়দিনের জন্যই হোক, কিন্তু ধরেন একদিনের জন্য, একদিনের জন্য রান করলাম। একদিনে আমরা কি পেলাম, ধরেন আমাদের হচ্ছে যে বাজেট $10, আমরা টোটাল মেসেজ পেলাম হচ্ছে যে 200টা, এবং কস্ট পার রেজাল্ট হচ্ছে আমাদের 5 সেন্ট, মানে 5 সেন্টে আমরা একটা কি পেলাম, মেসেজ পেলাম। এখন এই 5 সেন্টে আপনি পেতে পারেন, আপনি হয়তো বা 10 সেন্টে পেতে পারেন, আপনি 2 সেন্টে পেতে পারেন। এটা ভ্যারি করে আপনার বিজনেস অনুযায়ী, আপনি বিজনেসটা কতটা পুরনো, আপনি কতদিন যাবত রান করতেছেন, বা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন সেটার চাহিদা কেমন, ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। তবে মানে অ্যাভারেজ বলা যেতে পারে যে 5 সেন্ট একেবারে খুব বেশিও না কমও না, মোটামুটির ভিতরে এটা এনাফ। এই জন্য আমি এখানে 5 সেন্টে দিলাম, খুব বেশি কম দিলাম না, এখানে আরও কম বেশি হতে পারে। তো এখানে এরপরে আমাদের মনে করেন টোটাল সেল হলো 5টা, আর কস্ট পার সেল হলো $2। আমরা হচ্ছে $10 খরচ করেছি, আমাদের সেল হয়েছে 5টা, তো $2 করে আমাদের খরচ। তো আমাদের 200 জনের সঙ্গে কথা বলে, মানে 200 জন মেসেজ, 200টা মেসেজ আসছে, 200 জনের সঙ্গে কথা বলে আমরা টোটাল 5টা সেল ক্লোজ করতে পারছি। তার মানে হচ্ছে যে আমাদের কনভার্সন রেশিও হচ্ছে যে 2.5x, 2.5%। এখন কথা হলো যে 2.5% আমাদের যে রেশিও, বা হচ্ছে যে এখানে আমাদের যে রেজাল্ট, যে আমাদের $2 আমরা সেল নিয়ে আসতে পারছি, এটা কি আসলে ভালো, কি ভালো না মন্দ, এটা তো অবশ্যই আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু ইদানিং আসলে এমনিতেই তো কস্ট বাড়তেছে, তাছাড়া আগেও যারা কি করতো মানে অল্প খরচে হয়তোবা মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল নিয়ে আসতে পারতো, তাদের জন্য এখন আসলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে $3, $4, $5 পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে চলে যাচ্ছে অনেকের মাঝে মধ্যে, বা আরো বেশি। তো যাদের এখন মানে স্টেবল না, মানে যাদের যাদের স্টেবল বিজনেস তাদের ক্ষেত্রে এমনটা হচ্ছে, আর যাদেরটা স্টেবল না তাদের তো কোনো কথাই নাই। তো এই জন্য আপনার সেই হিসেবে $2 যে সেল, এটা একেবারে কি না খারাপ না, মোটামুটি পারফেক্ট বলা যায়, বা প্রফিটেবল বলা যায়, আপনার যদি অন্যান্য আপনার কি বলে বাজেট অ্যালোকেশন যদি ঠিক থাকে। তো এটা ইটস নট ব্যাড বাট ইট ক্যান বি ইমপ্রুভড। ওকে, এখন এখানে আমাদের যে কনভার্সন রেশিও, এটা যদি আমরা 2.5 থেকে যদি 5-এ নিতে চাই তাহলে কীভাবে নিব, বা আমাদের কি কারণে আমাদের হচ্ছে যে রেশিওটা কম থাকে, সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন প্রথম কথা হচ্ছে যে আমাদের কনভার্সন কম হওয়ার প্রথম কারণ হলো যে রিপ্লাই দিতে দেরি হয়। রিপ্লাই দিতে দেরি হয় বলতে মনে করেন যে আপনার এই যে মনে করেন একদিনে আমার কত 200টা মেসেজ আসলো, তো 200টা মেসেজ একদিনে রিপ্লাই দেওয়া মানে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এখন 200টা মেসেজ তো 200 মানে 200 জনে মেসেজ করছে, 200টা মেসেজ না। কিন্তু যদি একজনে কি করে আপনার হচ্ছে যে দুটো করে মেসেজ করে তাহলে এখানে মেসেজ 400টা, যদি তিনটা করে করে তাহলে 600টা। তো 600টা মেসেজের রিপ্লাই দেওয়া, বা যদি অ্যাভারেজ আপনি ধরেন যে 5টা করে আপনার মেসেজ, 5টা মেসেজ করা তো একেবারে খুব বেশি ইয়া না, যদিও 5টা পর্যন্ত মেসেজ যায় না, বেশিরভাগ ক্ষেত্রে যারা মোটামুটি 3 থেকে 5টা পর্যন্ত যায় তারা অনেকেই কিনে নেয়, কিন্তু সাধারণত অনেকেই মনে করেন 1টা 2টা পর্যন্ত যায়, কিন্তু 2 থেকে 3টা অ্যাভারেজ ধরা যেতে পারে। তো সেই হিসেবে মনে করেন 5-600 পর্যন্ত আপনি মেসেজ রিপ্লাই দিবেন।
আর মেসেজ ক্যাম্পেইনের অপটিমাইজেশনের উপরে হয়তোবা সেটা আমরা অ্যানালাইসিস ভিডিও যখন করব তখন আসবে। সেটা তখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে কতগুলো আপনার হচ্ছে রেসপন্স করলে, মানে আপনার কাস্টমারের সঙ্গে কয়টা মেসেজ আদান প্রদান করলে আসলে আপনার সেল করার পসিবিলিটি বাড়ে। একজন পটেনশিয়াল কাস্টমার আসলে মিনিমাম আপনার কি করে, কয়টা কনভারসেশন করে, ওকে, কয়টা মেসেজ পাঠায়। আপনি দেখবেন যে অনেক সময় কি করে মানুষজন হাই হ্যালো বা হচ্ছে যে আপনার যে কি করে প্রিসেট যে কিগুলো থাকে, কোশ্চেনগুলো থাকে, সেইগুলো সেন্ড করে দিয়ে চলে যায়। এরা আর কখনো কি করে না, রিপ্লাই দেয়, মানে আর কখনো মেসেজ করে না, বা আপনি মেসেজ করলেও তারা রিপ্লাই দেয় না। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে একজন মানুষ আসলে পোটেনশিয়াল, একজন মানুষ আসলেই কি করতে চায়, আপনার কাছ থেকে কিনতে চায়, সেই জিনিসটার মেট্রিকটা আপনি দেখতে পারেন। এমনকি আপনি এটা কিন্তু কি করতে পারেন, আপনার হচ্ছে যে অ্যাড ম্যানেজারও দেখতে পারেন। তো যাই হোক, সেটা নিয়ে আমরা তো অন্য ইয়েতে আলোচনা করব, আজকে আমাদের ওটা আলোচ্য বিষয় নয়। তো প্রথম কথা হচ্ছে যে রিপ্লাই দিতে দেরি হয়, এটা খুবই স্বাভাবিক। এছাড়া তো আপনি মনে করেন যে সারা রাত তো আর কি করেন না, জেগে থাকেন না। তো সারা রাত আপনার কি করতে হয়, মানুষজন যখন মেসেজ করে তখন তো আপনি রাতের ইয়েগুলো আপনি কি করেন না, রিপ্লাই দেন না, তখন তো দেরি হয়। আর সরি, অন্যান্য সময় যখন আপনি আসেন তখন তো আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন তখনও কিন্তু আপনি পারেন না। এবং আপনার যদি মনে করেন ডেইলি, যেমন আমরা একটু আগে দেখলাম যে 5টা আপনি কি করছেন, আপনার হচ্ছে যে আমাদের অর্ডার কনফার্ম হয়েছে। তো 5টা অর্ডার কনফার্ম হলে 5টার ক্ষেত্রে তো আপনাকে কি করতে হবে, অর্ডারগুলোকে প্যাকেজ করতে হবে, অর্ডারগুলো কনফার্ম করতে হবে, অর্ডারগুলো নিয়ে আপনাকে হচ্ছে ডেলিভারি ম্যানকে দিতে হবে, ইত্যাদি অনেক কাজ আছে। তো যদি আপনি একাই আপনার বিজনেস সামলান সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি হবে, এটা মাস্ট। মানে এখানে তো মাত্র আমরা কি করলাম, মানে হচ্ছে $10 অ্যাড রান করলাম। আপনি যদি এর চেয়ে বেশি করেন তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার কি পরিমাণ মেসেজ আসবে, আপনি রিপ্লাই দিতে অবশ্যই হিমশিম খাবেন। এটা খুবই স্বাভাবিক, সেটাই এখানে বলা আছে যে একসাথে অনেক মেসেজ আসলে আপনি হিমশিম খাবেন। যখন মনে করেন পিক আওয়ার থাকে, বিশেষ করে যে সময়গুলোতে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে, যেমন আপনার মনে করেন সন্ধ্যার পর থেকে আপনার রাত্রে 11টা 12টা পর্যন্ত, এটা কিন্তু একটা পিক আওয়ার বলতে পারেন। তো এই সময়ে আপনার মোটামুটি ভালোই মেসেজ আসে। এছাড়া এক একজনের বিজনেসের ধরন অনুযায়ী আপনার এটা হয়তো বা ভিন্ন হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষজন এই সময়গুলোতে বেশি যেহেতু ফেসবুক ইউজ করে, এই সময়গুলোতে আপনার মেসেজ কিন্তু বেশি আসতে পারে। তো এই সময়টাতে আপনার মেসেজ সামলাইতে বা হচ্ছে যে মনে করেন আপনার একসঙ্গে আপনি 10 জনের সঙ্গে কনভারসেশন করতেছেন বা 5 জনের সঙ্গে করতেছেন। তো 5 জনকে যখন আপনি কি করতেছেন, আপনার হচ্ছে যে একজনের পর একজনকে দিচ্ছেন, তখন তো আপনার কি এখানে 5 মিনিট সময় চলেই যেতে পারে। যদি একজনকে আপনি কি করেন, একজনের মেসেজ রিপ্লাই দিতে গিয়ে আপনার সেখানে যে কোনো কারণে একটু দেরি হয়, আরেকজনেরটা করতে গিয়ে সেখানে যদি সে সাথে সাথে আবার রিপ্লাই দেয় তখন আপনি তাকে আবার সাথে সাথে দিবেন। মোট কথা হচ্ছে যে এখানে আপনাকে দেরি হতে হয়, দেরি হয়, হিমশিম খেতে হয়। তারপরে হচ্ছে যে আমরা যেটা একটু আগে বললাম যে 24 ঘন্টা তো ফেসবুকে অ্যাক্টিভ থাকা সম্ভব হয় না। আপনি নিজেরও তো আপনার কাজ আছে, আপনার হচ্ছে যে আপনার ঘুম আছে, তাই না? তারপরে কথা হলো যে আপনার মন মানসিকতা সবসময় একরকম থাকে না। আপনি মনে করেন যে খুব ফুরফুরে মেজাজে কখনো থাকেন, কখনো একটু খিটখিটে মেজাজে থাকেন, কখন হয়তো বা একটা আপনার মন খারাপ থাকে, কখন আপনার শরীর ক্লান্ত থাকে। তো এই যে যে সময়গুলো, এই সময়গুলোতে কিন্তু আপনি সমানভাবে কি করতে পারেন না, মানুষকে কনভিন্স করতে পারেন না। সমান মনে করেন আপনার মেসেজের রিপ্লাই দেওয়া আসলে কি মেসেজের রিপ্লাই দেওয়া মূলত হচ্ছে যে আপনার মানুষকে আপনার জিনিসটাকে মূলত আপনি বিক্রি করতেছেন। সহজ কথা, আপনি সেখানে একজন সরাসরি সেলসম্যান। শুধুমাত্র আমরা অনেকে মনে করি মেসেজের রিপ্লাই দেওয়া মানে হচ্ছে কি আপনি মানুষজন যা জানতে চেয়েছে সেটাকে জাস্ট কি করা, জানানো। এটাই শুধু আপনার কি না, সেলসম্যান, সরি, যে রিপ্লাই দিচ্ছে তার কাজ না। এখানে মূলত হচ্ছে সে একজন সেলসম্যান, আপনি একজন সেলসম্যান। আপনি একজন মানুষকে আপনার প্রোডাক্টটা কি করতেছেন, কিনতে সাহায্য করতেছেন, এবং আপনি আপনার প্রোডাক্টটা তার কাছে আসলে বিক্রি করতে চাচ্ছেন এখানে। এখন সেইখানে আপনার শুধুমাত্র তার মেসেজের রিপ্লাই দিলেই যে বিক্রি হয়ে যাবে তা কিন্তু না। আপনার তার সঙ্গে আরও সুবিধা অসুবিধা এসে অনেক কথাবার্তা আপনাকে তার সঙ্গে বলতে হবে। যখন আপনি সেগুলোকে বলবেন এবং প্রপারলি যখন বলতে পারবেন, তখন গিয়ে আপনার কি হবে, সেলটা ক্লোজ হবে। এবং সেটার জন্য আপনাকে কিন্তু আপনার যদি ইমোশনাল যে অবস্থা আছে সেটা যদি আপনার কি হয়, অনেক বেশি আপ ডাউন থাকে, তখন কিন্তু আপনি
সব কাস্টমারকে সমানভাবে হ্যান্ডেল করতে পারবেন না। এটা হলো একটা বিষয়। এরপর হচ্ছে যে আপনি যদি অন্য কাউকে দিয়ে কি করান, আপনার মেসেজে রিপ্লাই দেওয়ান, তাহলে সে অসুস্থ হলে বা ছুটি নিলে সার্ভিস বন্ধ থাকবে, বা আপনি নিজে করলেও একই অবস্থা। তারপরে হচ্ছে যে ভুল তথ্য যেতে পারে, প্রোডাক্ট ডিটেল হতে পারে, সেটা দাম হতে পারে, অফার হতে পারে, যে কোনো একটাই আপনার ভুল ডিটেল আপনি হয়তো বা দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে যে মেসেজে অপ্রফেশনাল টোন হলে কাস্টমারের উপর খারাপ প্রভাব পড়ে, মানে প্রভাব পড়ে বলতে আপনার মনে করেন এই যে একটা যেটা বললাম যে আপনার মন মানসিকতা যখন সমান থাকে না, তখন আপনার কি হতে পারে, কাস্টমার হয়তো একটা কথা বলছে, সেই কথাটা আপনি হয়তো বা যখন আপনার কি আছেন, আপনি হ্যাপি মুডে আছেন, তখন আপনি সেটাকে একভাবে হ্যান্ডেল করতে পারতেন। কিন্তু এখন হয়তো আপনি হ্যাপি মুডে নাই, আপনার একটু মন খারাপ, আপনার হয়তো বা বাসায় একটু রাগারাগি হয়েছে, বা বাইরে থেকে আপনি আসছেন, অনেক কষ্ট করে আসছেন, এখন কাস্টমার একটা কথা বলছে, আপনার হয়তো বা সাথে সাথে কি হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এটা কিন্তু হয়, আমরা একজনের রাগ আরেকজনের উপরে কি করে ফেলি, মানে হচ্ছে যে ঝেড়ে ফেলি। তো এটা শুধু কাস্টমারের ক্ষেত্রে না, মানে এটা শুধু যে আপনার রাগের ক্ষেত্রে এমন না, বরং আপনি মনে করেন যে সারাদিন কাজ করছেন, বা আপনি বাইরে গেছিলেন, মাল আনছেন, এটা করছেন সেটা করছেন, এখন আপনি অনেক ক্লান্ত, আপনি হয়তো বা এখন ঘুমাচ্ছেন বা ঘুমাতে গেছেন, তখন মনে করেন মেসেঞ্জারের টন টন শব্দ, এই সেই এগুলো বেজে আসতেছে, তখন আপনার কি হতে পারে, আপনার হচ্ছে মন খারাপ হতে পারে, মেজাজ খারাপ হতে পারে। তখন আপনি কিন্তু মানুষের সঙ্গে অকারণে আপনি একটা মানে এমন একটা মেসেজ করতে পারেন, বা মেসেজটা এমন সব ভাষায় দিতে পারেন যেটা কিনা কাস্টমারের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে, এবং ওই কাস্টমারটা কিন্তু আপনি হারায় ফেলতে পারেন। তো এই জন্য আপনার কি করা, মন মানসিকতা সবসময় ঠিক রাখা, এটা তো জরুরি, কিন্তু আপনার একজন স্বাভাবিক, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এগুলো পসিবল হয় না। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, ফলো আপ না করার কারণে অনেক কাস্টমার হাতছাড়া হয়। মানে হচ্ছে আপনার মনে করেন একদিনে আপনার 200 জন মানুষ মেসেজ করছে, এখন এই 200 জন মানুষ যখন মেসেজ করছে, এই 200 জন মানুষের কিন্তু সবাই আপনার কি না, সমানভাবে পটেনশিয়াল না, সবাই সমান সম্ভাবনাময় না। কিন্তু এর ভিতরে হয়তোবা 10 জন এমন ছিল যারা হয়তোবা সম্ভাব্য কাস্টমার, মানে যারা যারা হয়তোবা কিনতো, যারা মোটামুটি আপনার সঙ্গে এতটুকু কথাবার্তা বলছে যে তাদেরকে আপনি হয়তোবা আরেকটু পুশ করলে, তাদেরকে হয়তোবা আরেকটু ইনফরমেশন দিলে, বা তাদেরকে আরেকটু যদি আপনি কি করতে পারেন, নার্চার করতে পারেন, ফলো আপ করতে পারেন, তাহলে হয়তোবা তারা কিনে ফেলবে। কিন্তু আপনি তো পরের দিন আবারও 200 মেসেজ পাচ্ছেন। আপনি যখন পরের দিন আবারও 200 মেসেজ পাচ্ছেন, তখন কিন্তু আপনার এই পুরনো যে 10 জন ছিল সম্ভাব্য কাস্টমার, পটেনশিয়াল যে আপনার কি ছিল, ক্লায়েন্ট ছিল, তাদেরকে কিন্তু আপনি হারায় ফেলতেছেন। তখন আপনি আবার নতুন 200 জনকে নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন। তো এখানে আপনার কি করা হয় না, ফলো আপ করার সুযোগ থাকে না মেসেজ ক্যাম্পেইনে। এটা আপনার বড় একটা সমস্যা। তখন আপনার অনেক সম্ভাবনাময় কাস্টমার আপনার কি হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়। আপনি হয়তোবা তাকে কিন্তু আপনি সময় দিছেন, এবং ওই কাস্টমারকে আনার জন্য কিন্তু আপনি ওই 10 জন কাস্টমারকে আনার জন্য কিন্তু আপনি কি দিছেন, ফেসবুকে টাকাও দিছেন। সেখানে আপনি টাকা দিছেন, সেখানে আপনি হচ্ছে যে টাইম দিছেন, সেখানে আপনি শ্রম দিছেন, সবই দিছেন। কিন্তু আপনার ফলো আপ করতে না পারার কারণে ওই কাস্টমার আপনার হাতছাড়া হয়ে গেছে। এরপরে হচ্ছে একাধিক কর্মচারী থাকলে রিপ্লাইয়ের স্টাইল বা কোয়ালিটি ভিন্ন হয়, কনসিস্টেন্সি থাকে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এটা হয়তোবা সামনে একটা আলোচনা চলে আসবে, তারপর এখানে বলে, সেটা হলো যে যে যখন আমরা কি করি, যে কোনো কাজের জন্যই আমরা আমাদের কি কর্মচারী নিয়োগ দিই, আমরা হচ্ছে যে আমাদের টিম মেম্বার নিয়োগ দিই, তখন কিন্তু তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের যেই কি আছে, পণ্য আছে, আমাদের যে সার্ভিস আছে, আমাদের যে সেবা আছে, সেইগুলোর উপরে তাদেরকে কি করতে হবে, করাইতে হবে, ট্রেন আপ করাইতে হবে। আমরা যেই টোনে কাস্টমারের সঙ্গে কথা বলতে চাই, সেই টোনটা তাকে শেখাইতে হবে। শেখাইতে হবে বলতে এটা কিন্তু আপনাকে কি করা লাগবে না, মানে আপনার এটার জন্য আপনি 30 দিনের একটা ট্রেনিং সেশন করবেন এরকম না। আপনার সব কিছু আপনি লিপিবদ্ধ করে রাখবেন, যে আমরা এইটার এই জিনিসটা আমরা এইভাবে হ্যান্ডেল করি, ওই জিনিসটা আমরা এইভাবে হ্যান্ডেল করি। এই জিনিসগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস যখন আপনি লিখে রাখবেন, তখন গিয়ে আপনার এই সবার স্টাইল কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তো যখন সবার স্টাইল সেম হবে, তখন কিন্তু আপনার কাস্টমাররা সেম ফ্লেভার পাবে, একই ফ্লেভার পাবে সবার কাছ থেকে। কিন্তু যদি আপনার কি হয়, মনে করেন আপনার এখানে 3 জন আছে, 5 জন আছে যারা কি করে আপনার মেসেজের রিপ্লাই দেয়, এরকম তো এখন অনেকেই রাখে লোকজন। এখন এই 5 জনের মেসেজের রিপ্লাইয়ের স্টাইল, বা 5 জনের মেসেজের কথাবার্তার ধরন, বা হচ্ছে যে তাদের মানে কি বলে এটাকে, অন্যান্য আরও যে সকল
ইনফরমেশন তাদের সাথে শেয়ার করার বিষয়, সেগুলো যদি তারা ভিন্ন ভিন্নভাবে দেয়, তখন কিন্তু আপনার কাস্টমার কি হবে, আপনার হচ্ছে যে মনে করেন আপনার হচ্ছে যে ভিন্ন স্বাদ পাবে। তখন তাদের কাছে মনে হবে যে কি ভাই, একটু আগে কিরকম কথা বললাম আর এখন সে কেমন কথা বলতেছে। এই জিনিসগুলো কিন্তু মানুষের উপরে কি করে, প্রভাব ফেলে। এবং শুধু এতটুকু না, মনে করেন অনেক ক্ষেত্রে কেমন হয়, মানে এই জিনিসটা কেন হয়, ধরেন একজনের সঙ্গে আমি কথা বলতেছিলাম, এখন আমি হয়তো বা কি করে গেছি, বিরতিতে গেছি, বা হচ্ছে যে আমি আমার এই যে কাস্টমার আছে, আমি আমি যার সঙ্গে কথা বলতেছিলাম, সে পরবর্তীতে আবার যখন মেসেজ দিয়েছে তখন হয়তো বা আপনি কথা বলতেছেন বা আমার অন্য কোনো টিম মেম্বার কথা বলতেছে। তখন তার কথা বলার যে ধরন, তার কথা বলার যে স্টাইল, সেটা আর আমারটা কিন্তু ম্যাচ করবে না। তো সেই জিনিসটার কারণে কিন্তু মানুষের উপরে কি পড়ে, মানে যখন আগের এবং পরের কথার সাথে কনসিস্টেন্সি বজায় থাকে না, তখন কিন্তু মানুষ এটাকে কি করে না, ভালোভাবে ভালো চোখে দেখে না। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টমারদের ডেটা ম্যানুয়ালি সংরক্ষণ করতে হয়, যেটা ঝামেলাপূর্ণ এবং ভুলভ্রান্তি হতে পারে। এখানে ভুলভ্রান্তি তো হতেই পারে, তারপরে ঝামেলা তো আছেই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনার টাইম চলে যায় প্রচুর। প্রত্যেকটা কাস্টমারের ডাটা আপনি যখন কি করবেন, ম্যানুয়ালি ইনপুট দিবেন, ম্যানুয়ালি আপনি যে কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার এক্সেল, হতে পারে আপনার অন্য কোনো ডাটাবেস, হতে পারে যে কোনো জায়গায়, এনিথিং, যে কোনো জায়গায় আপনি রাখেন না কেন, সেটা যদি আপনি মেসেঞ্জার থেকে নিয়ে রাখেন, তার মানে আপনি কি করতেছেন, অটোমেটেড, সরি, আপনি ম্যানুয়ালি রাখতেছেন। তো যখন ম্যানুয়ালি রাখতেছেন, তখন কিন্তু আপনার এখানে ভুল ভ্রান্তি হবে, আপনার হচ্ছে যে এখানে টাইম কনজিউম হবে, আপনার এখানে রিসোর্স কি হবে, নষ্ট হবে। আপনি হয়তো বা নিজে করলে তো এখানে আপনার যে সময়টা আছে, আপনি একজন বিজনেসম্যান হিসেবে আপনার যে গুরুত্বপূর্ণ সময় আছে সেটা যাচ্ছে। আপনি যদি এটা করার জন্য আরেকজন মানুষ রাখেন, তাহলে আপনার সেখানে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, আপনার তাকে স্যালারি দিতে হচ্ছে। তো এই ধরনের কিন্তু অনেকগুলো ঝামেলা আছে আপনার কিসের কারণে, মানে হচ্ছে যে আপনার মেসেজ ক্যাম্পেইনের ভিতরে, মানে মেসেজ ক্যাম্পেইন যদি আমরা রান করি, তাহলে এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেমের মুখোমুখি হতে হয়। আর এই যে সমস্যাগুলো আছে, এগুলোর কারণে যে ঘটনাটা মেইনলি ঘটে, মানে আমরা যেহেতু কি করতেছি, আমাদের হচ্ছে যে মেটার অ্যালগোরিদম নিয়ে কথা বলতেছি, তো এইখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের সমস্যা হয়, অ্যালগোরিদমের সমস্যা হয়। মানে এতক্ষণ তো আপনার হয়তো বা সরাসরি আপনার পার্সপেক্টিভ থেকে কথা বলা হচ্ছিল, বা আমার পার্সপেক্টিভ থেকে কথা বলা হচ্ছিল, যে আমি একজন বিজনেসম্যান হিসেবে, আমি একজন ব্যবসায়ী হিসেবে, আমার কাস্টমারের সঙ্গে যে আলাপ, আমার কাস্টমারের সঙ্গে যে কথোপকথন, কমিউনিকেশন, সেইখানে আসলে কি ধরনের প্রভাব পড়ে, সেখানে আসলে কি ধরনের সমস্যা হয়, সেগুলো নিয়ে কথা বলতেছিলাম। এখন এই সমস্যাগুলো হওয়ার কারণে আবার কি সমস্যাগুলো হয়, সেটা আমরা কথা বলবো, যে এতে শুধু কনভার্সনই কমে এমন না, বরং আরও সমস্যা হয়। কি সমস্যা হয়, ফেসবুকের কাছে আপনার রেপুটেশন খারাপ হয়, খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন কি করেন, কাস্টমারকে রিপ্লাই দিতে দেরি করেন, শুধু কাস্টমারকে না, দেখবেন আপনার ইদানিং তো ফেসবুক বা মেসেঞ্জার কি করে, আপনাকে হচ্ছে যে যদি আপনার একজন ফ্রেন্ডও কি করে, মেসেজ করে, আপনাকে একদিন আগে হয়তো মেসেজ করছে, ওই ফেসবুক বা মেসেঞ্জার কিন্তু আপনাকে একদিন পরে কি করে, বা 6 ঘন্টা পরে, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে রিমাইন্ডার দেয়, যে সরি, আপনার হচ্ছে যে একজন লোক আপনাকে মেসেজ করছিল, কিন্তু আপনি সেটাতে এখনো রিপ্লাই দেন না, এবং এখানে সে একটা রিপ্লাইয়ের বাটনও দেখায়, ছোট করে একটা রিপ্লাই, নীল কালার একটা বাটনও দেখা যায়, এইখানে ক্লিক করে আপনি এখন রিপ্লাই দেন। তো ফেসবুক আপনার কি করতে চায়, সে চায় যে প্রত্যেকটা মেসেজের জন্য মানুষ কি করে, রিপ্লাই দেয়, এবং যত দ্রুত সম্ভব দেয়। এটা হলো যে তারা চায়। তো আপনি যখন একজন ব্যবসায়ী, আপনি যখন একজন বিজনেসম্যান, আপনি যখন একটা পেজ রান করতেছেন, আপনি যখন ক্যাম্পেইন রান করতেছেন, তখনও ফেসবুক সেম জিনিসটাই চায়, যে আপনি যখনই কোনো কি করেন, আপনার কাছে যখনই কেউ কোনো মেসেজ করে, তখন আপনি যেন সাথে সাথে সেই মেসেজটা রিপ্লাই দেন, তখন যেন আপনি সেই মেসেজটা রিপ্লাই দিতে যেন 1 দিন 2 দিন বা হচ্ছে যে বড় একটা সময় আপনি যেন না নিয়ে ফেলেন। সেটা, এই জিনিসটা যখন আপনি করেন, আপনি যখন দেরিতে রিপ্লাই দেন, সেটা আপনার মনে করেন প্রতিটা মিনিটের জন্য আপনার এখানে কি আছে, ভ্যালু আছে। মানে মনে করেন একজন মানুষ, সে একজন কেউ কাস্টমার মানে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দেয়, সাথে সাথে, আর একজন 1 মিনিট পরে দেয়, আর একজন 5 মিনিট পরে দেয়, আর একজন 10 মিনিট পরে দেয়। এই প্রত্যেকের কিন্তু মানে কি হয়, স্টেজ আছে, এই প্রত্যেকের র্যাঙ্কিং আছে আলাদা আলাদা। তো ফেসবুক এগুলোকে কি করে,
আপনার রেপুটেশনের লেয়ার নির্ধারণ করে যে আপনার ফেসবুকের কাছে আপনি এখানে কতটা মার্ক পাইলেন। এই জিনিসটা কিন্তু ফেসবুক কি করে, খুবই গুরুত্ব দিয়ে দেখে যে কে কত দ্রুত মানুষের কি করতেছে, রেসপন্স করতেছে। তো যদি আপনি দ্রুত রেসপন্স করতে না পারেন, যদি আপনি মানুষের কি করেন, আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স খারাপ করেন, তাহলে এই জিনিসগুলো মানুষ ফেসবুক কি করে, ট্র্যাক করে এবং ফেসবুক আপনার রেপুটেশনকে খারাপ করে। এবং এটার কারণে আপনার কি হয়, ফেসবুক আপনার র্যাঙ্কিং নিচে নামিয়ে নিয়ে আসে। মানে যখন অকশন হয়, যখন হচ্ছে যে ফেসবুকের আপনার হচ্ছে অ্যাডগুলো নিয়ে বিডিং হয়, তখন যতগুলো ম্যাট্রিক দিয়ে আপনার কি হয়, এগুলো যাচাই বাছাই করা হয়, তার ভিতরে এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক যে আপনি কত দ্রুত রেসপন্স করেন। তো যদি মনে করেন আপনারা আমার অ্যাডের যত অন্যান্য যা কিছু আছে সব কিছুর কোয়ালিটি সেম, কিন্তু আপনি হচ্ছে যে 1 মিনিটের মধ্যে রিপ্লাই দেন আর আমি 10 মিনিটের মধ্যে রিপ্লাই দিই, তখন কিন্তু আপনি আগায় থাকবেন, আমি পিছিয়ে থাকবো। বুঝতে পারছি? তো ওইখানে কিন্তু আপনার আসলে মার্কিংটা আপনি অনেক কম পাবেন। অন্যান্য মনে করেন আপনি যদি 10 মিনিট, আপনার যদি অ্যাভারেজ থাকে 10 মিনিট, আপনার অ্যাভারেজ থাকে যদি 15 মিনিট, তাহলে যার অ্যাভারেজ 1 মিনিট তার চেয়ে আপনি তো অনেক পিছিয়ে আছেন। বুঝলেন? এই জন্য আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে কি করতে হবে, রিপ্লাই দিতে হবে, অন্যথায় ফেসবুক আপনাকে অটোমেটিক আস্তে আস্তে কি করবে, একটু করে নিচে নামাবে। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট, আপনি যখন দেরিতে রিপ্লাই দেন তখন আপনার কাস্টমার অন্যজন নিয়ে যায়। দেখেন খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। ফেসবুকে যখন আমরা কি করি মনে করেন, আচ্ছা ফেসবুকে পরে আসে, মনে করেন আমরা হচ্ছে যে কোনো একটা কাপড় চোপড় কিনতে গেছি বা স্বাভাবিকভাবে আমরা যে মার্কেটে যাই, সেখানে যখন আমরা মনে করেন তখন তো কি হয়, একাধারে অনেকগুলো কাপড়ের দোকান থাকে। আপনি একটা কাপড়ের দোকানে ঢুকলেন, ঢুকে সেখানে হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যতটুকু সময় আপনার ব্যয় করার আপনি ব্যয় করলেন, কিন্তু কাপড় কিনলেন না। তখন আপনার কি ঘটে সেখানে, তখন আপনি যখন হাঁটবেন তখন আশেপাশের প্রত্যেকটা দোকানের লোক আপনাকে ডাকবে যে ভাই আসেন, ভাবি আসেন, ভাই আসেন, আমারটা দেখে যান, এইখানে আপনি কি চাইছেন, আপনি কি কাপড় চাইছেন, দেখেন এখানে আছে, এটা আছে, সেটা আছে। তখন সবাই আপনাকে এটা দেখাইতে চাবে, কারণ তারা অলরেডি বুঝে গেছে যে আপনি কাপড় কিনতে আসছেন। এর আগ পর্যন্ত আপনি যখন কি করছেন, মার্কেটে গিয়েছেন, তখন কিন্তু আপনার হয়তোবা মার্কেটে অন্যান্য অনেক দোকান ছিল, আপনি অন্য কোনো দোকানে ঢোকেন নাই, আপনি হয়তোবা জুতার দোকানে ঢোকেন নাই, আপনি হয়তোবা মোবাইলের দোকানে ঢোকেন নাই, আপনি গ্রোসারির দোকানে ঢোকেন নাই, অন্য কোনো দোকানে ঢোকেন নাই, আপনি ঢুকছেন যখন কাপড়ের দোকানে। তখন অন্যরা সবাই, আগে তো সবাই মনে করেন র্যান্ডমলি ডাকতেছিল যে আমাদের এখানে আসেন, আপনি কি নেবেন, কি নিতে চান, কি দেখতে চান। তখন কেউ জানতো না যে আপনি আসলে কি নিতে আসছেন, কি কিনতে আসছেন। কিন্তু যখনই আপনি কি করছেন, কাপড়ের দোকানে ঢুকছেন, বা যখনই আপনি জুতার দোকানে ঢুকছেন, বা যখন আপনি মোবাইলের দোকানে ঢুকছেন, যে কোনো একটা দোকানে ঢুকছেন, তখন কিন্তু আপনার পিছনে একটা সিল মারা হয়ে গেছে। মানে এটা উজ্জ্বলভাবে একটা সেল মারা হয়ে গেছে যে এই লোকটা কাপড় কিনবে, বা এই লোকটা জুতা কিনবে, বা এই লোকটা হচ্ছে মোবাইল কিনবে, বা এই লোকটা মোবাইল অ্যাক্সেসরিজ কিনবে, এনিথিং। আপনি যে ধরনের দোকানে ঢুকবেন ওই ধরনের একটা সেল আপনার পিছনে লেগে যাবে। এবং তখন ওই রকম দোকান আরও যাদের আছে, আপনি যদি মোবাইলের দোকানে ঢুকে থাকেন তাহলে মোবাইলের দোকান আরও যাদের আছে তারা সবাই আপনাকে ডাকতে থাকবে যে ভাইয়া আসেন, ভাইয়া আসেন, দেখে যান, আমাদের এখানে এটা আছে, সেটা আছে, নতুন কালেকশন আছে। মানে তারা আপনাকে কি করতে ডাকতে থাকবে। সেম এক্স্যাক্টলি সেম জিনিস ঘটে ফেসবুকে, এক্স্যাক্টলি সেম জিনিস ফেসবুকে ঘটে। আপনি দেখবেন নিজেই, আপনি প্রয়োজনে আজকে এটা ট্রাই করবেন যে আপনি মনে করেন যে কোনো একটা জিনিস আপনার হয়তোবা আহ, মনে করেন আপনি হয়তোবা মাইক্রোফোন কিনবেন, বা হচ্ছে যে ধরেন আপনি কি বলে হেডফোন কিনবেন, এরকম যে কোনো একটা কিছু কিনবেন, বা ব্যাগ কিনবেন, ধরেন আপনি ব্যাগ কিনবেন। এখন আপনার সামনে হয়তোবা ব্যাগের অ্যাড কোনো কারণে একদিন আসছে, যে কোনো কারণে আপনার সামনে ব্যাগের অ্যাড আসছে, বা আপনি হয়তোবা নিয়েও আসতে পারেন ব্যাগের অ্যাড, যেমনটা আমি করে থাকি বিভিন্ন সময় রিসার্চ করার সময়, বা হচ্ছে যে আমি যখন দেখি যে আমার এই জিনিসটা কেনা দরকার, তখন আমি ফেসবুকে গিয়ে ওইটার অ্যাড বের করি। তারপরে গিয়ে আমি অনেকগুলো অ্যাড হচ্ছে যে যাচাই করি যে কোনটা কেমন, কোনটার ভিতরে কি আছে না আছে। তখন যখন একটু একটু স্ক্রল করি, আমি তো স্বাভাবিকভাবে ফেসবুক অত সময় আসলে চালাই না,
এই কোনো কিছু কিনতে টিনতে হলে তখন হয়তো বা প্রোডাক্ট যাচাই করার জন্য এই যাই আর কি। তো তখন যেটা করি, যে কোনো একটা হচ্ছে যে এরকম ইয়াকে আপনার যে কোনো একটা অ্যাডে আমি রিয়াকশন দেই বা হচ্ছে কমেন্ট করি বা হচ্ছে যে সেখানে একটা মেসেজ দেই। দিলে যেটা ঘটে, রিয়াকশন একটু কমই দেই কিন্তু হয়তো বা মেসেজ দেই বা হচ্ছে যে আপনার কমেন্ট করি। এবং সেটা করলে হয় কি, সেম ক্যাটাগরির আরও অ্যাড আমার কাছে আসতে থাকে। এটা আপনিও নিজে কি করতে আজকে পরীক্ষা করে দেখতে পারেন। এই যে যে মনে করেন সেম ক্যাটাগরির অ্যাড আসতে থাকে, কেন আসতে থাকে? এই ঘটনা একটু আগে যেটা আমরা বললাম, মার্কেটের ভিতরে যেটা ঘটে, ফেসবুকে এই জিনিসটাই ঘটে। আপনি যখন মনে করেন একটা মাইক্রোফোনের অ্যাডে আপনি কি করছেন, ইন্টারেস্ট দেখাইছেন, তখন ফেসবুক ধরে নেয় যে আপনি মাইক্রোফোন কিনতে চান। তখন মাইক্রোফোনের আরও যত অ্যাড আছে সেই অ্যাডগুলো আপনার কাছে আসতে থাকে। এতক্ষণ আপনার কাছে হয়তো বা ফেসবুক আপনার অন্যান্য অনেক কিছুর উপরে কি করে, মানে বেস করে আপনাকে হয়তো বা পোটেনশিয়াল কিছু অ্যাড দেখাইতেছিল যে এটা হতে পারে। দিনে তো আমরা মনে করেন যে শত শত অ্যাড দেখি, তো প্রত্যেকটার পিছনে কারণ আছে যে আপনাকে ওই অ্যাডটা কেন দেখানো হইলো, কারণ আছে, কিন্তু সবগুলো অতটা স্ট্রং না। কিন্তু আপনি যখনই কোনো একটা অ্যাডে কি করছেন, রিয়াকশন দিছেন, কমেন্ট করছেন বা ওই অ্যাডের ভিডিওটা আপনি পুরোটা সময় শুনছেন বা ওই অ্যাডে আপনি ক্লিক করছেন, ওইখানে আপনার হচ্ছে যে ওই অ্যাডের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ভিজিট করছেন, মোটামুটি সেখানে আপনি ইন্টারেস্ট দেখাইছেন, মানে ফেসবুক আপনার উপরে ইনস্ট্যান্ট একটা কি লাগাই দিয়েছে, সিল লাগাই দিয়েছে যে আপনি এটার মানে এটা কিনতে আগ্রহী। যখন এটা কিনতে আগ্রহী তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কি করবে, সাথে সাথেই ওই ক্যাটাগরির যে অ্যাডগুলো আছে, ওই প্রোডাক্টের আরও যে অ্যাড আছে সেগুলো আপনার সামনে আস্তে আস্তে একটা করে আনতে থাকবে, যদি কিনা ওইটার কি থাকে, মোটামুটি আরও অ্যাড থাকে। তো আর সাধারণত ম্যাক্সিমাম টাইতে অ্যাড থাকেই, তখন এটা আসতে থাকে। এখন এখানে ঘটনাটা কি ঘটলো, মনে করেন আপনার এখানে একজন মানুষ আসছিল, মনে করেন আপনি ব্যাগ বিক্রি করেন। এখন এই ব্যাগ যখন আসছে, এখন আমি মনে করেন আপনার এখানে কি দিছি, মেসেজ দিছি, মেসেজ দেওয়ার পরে আপনি সাথে সাথে রিপ্লাই দেন নাই। সাথে সাথে যখন রিপ্লাই দেন না, তখন আমি তো ভাই আপনার রিপ্লাইয়ের অপেক্ষা বসে থাকবো না। আপনার কাস্টমার তো আপনার রিপ্লাইয়ের অপেক্ষা বসে থাকবে না যে ভাই কতক্ষণ না রিপ্লাই দেন, আমি ততক্ষণ মেসেঞ্জারে বসে আছি। এই ঘটনা তো কারোর সাথে ঘটবে না। এই ঘটনা যখন ঘটবে না, আর এখন তো কি করা যায়, মনে করেন সরাসরি ফেসবুক থেকে কি করে ফেলা যায়, মেসেজ দিয়ে ফেলা যায়। তো এই জন্য আমি কিন্তু আর কি করবো না, আপনার জন্য মেসেঞ্জারেও যাব না, আমি ফেসবুকে বসে আপনাকে মেসেজ দেব এবং আমি স্ক্রল করতে থাকবো। তো যদি আপনি কিনা সাথে সাথে কি করতে পারেন, আমাকে রেসপন্স করেন, তখন গিয়ে আমি আপনার সঙ্গে এঙ্গেজ হয়ে যাব যে হ্যাঁ আমার ব্যাগটা কেনা প্রয়োজন, কত দাম, কী দেখি, কী সুবিধা অসুবিধা ইত্যাদি। কিন্তু আপনি যখন দিলেন না, আমি যখন ফেসবুকে স্ক্রল করব তখন ফেসবুক তো আমাকে আরও এক মিনিটের ভিতরে আরও কয়েকটা অ্যাড দেখে ফেলবে, 5 মিনিটের ভিতরে আরও কয়েকটা অ্যাড দেখাবে, ওই সেম ক্যাটাগরির ব্যাগের অ্যাড দেখাবে। তো যখন আরও ব্যাগের অ্যাড দেখাবে তখন আমার তো আপনারটার চেয়ে আরও অন্য কোনোটা পছন্দ হয়ে যেতে পারে। বা মনে করেন আপনি যে ব্যাগ বিক্রি করেন আর একজন সেম ব্যাগ বিক্রি করে, তখন আমি তো কি করব, তাকেও মেসেজ দেব, কারণ আমার তো ব্যাগ কেনা দরকার, আমার তবে আপনার সাথে কোনো সখ্যতা নাই। আমার যখন আপনার সাথে কোনো সখ্যতা নাই, তখন আমি কি করব, অন্য একজনকেও মেসেজ দিব। এবং অন্য একজনকে যখন মেসেজ দিব তখন সে যদি রিপ্লাই দেয় তাহলে তো ভালো, কিন্তু যদি সেও রিপ্লাই না দেয় তাহলে আমি কি করব, আবার আমি স্ক্রল করতে থাকবো, আবার আর একটা অ্যাড আসবে, তখন আমি তাকেও মেসেজ দিব। তো যখন এইভাবে আমি মেসেজ দিব তখন মনে করেন আমি এইভাবে 5 জনকে মেসেজ দিলাম, এই 5 জনের ভিতরে যে সবার আগে আমার সঙ্গে এঙ্গেজ হইতে পারবে, আমি কিন্তু তার কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি হবে। বুঝতে পারলাম? তো দেখেন, আপনি আপনি যখন অ্যাড দিচ্ছেন বা আমরা যখন অ্যাড দিছি তখন আমি যে এই ব্যাগটা কিনতে আগ্রহী, এই জিনিসটা ফেসবুক বুঝছে কিভাবে? ফেসবুক বুঝছে যে ফেসবুকের কাছে মানে এই সিগন্যালটা গেছে আপনার অ্যাডের মাধ্যমে। আপনি মনে করেন ব্যাগের অ্যাড দিছেন, তো ফেসবুকের কাছে আপনার অ্যাডের হচ্ছে যে অ্যাডের মাধ্যমে হচ্ছে ফেসবুক বুঝতে পারছে যে এই লোকটা ব্যাগ কিনতে আগ্রহী। তার মানে হচ্ছে সে মূলত আপনার কাস্টমারই ছিল বলতে পারেন। কিন্তু আপনি সাথে সাথে রিপ্লাই দিতে না পারার কারণে এখানে আরও অন্য কারণ থাকতে পারে। আপনি হয়তো বা পরবর্তীতে আপনার সাথে তার কমিউনিকেশনে মেলে নেয় বা অন্যান্য সব কিছুতে মেলে নেয়, কিন্তু প্রাইমারিলি আপনি তো তার সঙ্গে এঙ্গেজই হন নাই। আপনি 1 মিনিটের ভিতরে বা সাথে সাথে তো এঙ্গেজই হন নাই, ইমিডিয়েটলি তো এঙ্গেজই হন নাই। তো এঙ্গেজ যেহেতু হন না, এই কারণে ফেসবুক
অন্যান্যদেরকেও দেখাইছে যে তোমাদের অ্যাডও আমরা দেখাইলাম অমুকের কাছে, ঠিক আছে, এখন দেখো এই লোকটা তো কি কিনতে আগ্রহী, ব্যাগ কিনতে আগ্রহী, এখন তোমাদের ব্যাগ দেখো তার পছন্দ হয় কিনা। তখন কাস্টমার আপনার ছিল, কিন্তু পরবর্তী 4 জনের মনে করেন যে কোনো একজনের সঙ্গে আমি এঙ্গেজ হয়ে গেলাম বা আপনার কাস্টমার এঙ্গেজ হয়ে গেল, তখন কিন্তু ওই লোকটা আপনার কি করবে, আপনার হচ্ছে সেল করতে পারবে, আপনি কিন্তু সেল করতে পারবেন না। অথচ কাস্টমার কিন্তু আপনার ছিল, আপনি কিন্তু সেই লোকটাকে কাস্টমার বানাইছেন, মানে পোটেনশিয়াল কাস্টমার বানাইছে কিন্তু আপনার অ্যাডের মাধ্যমে। এবং শুধু তাই না, আপনাকে যখন সে মেসেজ করছে সেটার কারণে কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে টাকাও কাটছে। আপনাকে যে সে কি করছে, মানে শুধু মেসেজ করছে সেজন্য না, সে তো মূলত ইমপ্রেশনের জন্য টাকা কাটছে, রিচ করার জন্য। কিন্তু মেসেজ কর যে আপনার অন্যান্য ইয়া করছে সেটার জন্য সে টাকা ঠিকই কাটছে, এবং আপনার মাধ্যমে সে মূলত কাস্টমার হয়েছে। কিন্তু আপনি তাকে যথাযথ সময়ে বা উপযুক্ত সময়ে বা সাথে সাথে আপনি তাকে রেসপন্স করতে না পারার কারণে আপনি কাস্টমার হারায় ফেলছেন। এই জিনিসটা এখানে বললাম যে আপনি যখন দেরিতে রিপ্লাই দেন তখন আপনার কাস্টমার অন্যজন নিয়ে যায়। হ্যাঁ, আপনি যদি সাথে সাথে রিপ্লাই দেন তার মানে এই না যে আপনি সবাইকে সেল করতে পারবেন। আপনার দোকান, মনে করেন আপনার একটা যদি দোকান থাকে, সেই দোকানে তো যত মানুষ আসে সব মানুষকে তো আর আপনি কি করতে পারেন না, সেল করতে পারেন না। বা আপনি তো সব যত দোকানে ঢোকেন সব দোকান থেকে তার আপনি কিনেন না। কিন্তু যেই দোকানের সেলসম্যান, যেই দোকানের দোকানদার আপনার সঙ্গে কি করে, ইমিডিয়েটলি এঙ্গেজ হয় যে ভাইয়া আসেন, ভাইয়া আপু আসেন, এই জিনিসটা দেখেন, এটা দেখেন, আপনি কি দেখতে চান আর সেটা আপনি আমাকে বলেন। এইভাবে যখন সে সাথে সাথে এঙ্গেজ হয়ে যায় তখন কিন্তু ওই দোকান থেকে আপনার কেনার সম্ভাবনা বাড়ে। আর আরেকজন যে এখন এঙ্গেজ হয় না, সে হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, বা আপনাকে সে কি দেয় না, আপনার হচ্ছে যে অ্যাটেনশন দেয় নাই, তখন কিন্তু আপনার সেইখান থেকে সরে আসার সম্ভাবনাই বেশি। তো এই জিনিসটাই এইখানে ঘটে যে আপনি সাথে সাথে রিপ্লাই দিলে যে আপনার সেল হবে এটা কি না কনফার্ম না, কিন্তু ঘটনা হলো যে আপনার কি বাড়বে, সম্ভাবনা বাড়বে। সম্ভাবনা বাড়লে কি হবে, আপনি 5টা জায়গায় 10টা পর্যন্ত সেল করে ফেলতে পারেন। কারণ যেই মনে করেন 200 জন তো আপনাকে এখানে মেসেজ দিয়েছিল, 200 জনে কিন্তু কেনার জন্য আসলে মেসেজ দেয় না। কিছু মানুষের অভ্যাসই আছে তারা মেসেজ দিবে, কিন্তু এই 200 জনের মধ্যে 20 জন অন্তত এমন আছে যারা আসলে কিনবে, যারা আসলেই কিনবে এমন লোক আছে মোটামুটি বলতে পারেন 20 জন। এরকম 20 জন লোক আপনাকে কি দিচ্ছে, আপনাকে হচ্ছে যে মেসেজ দিচ্ছে, কিন্তু আপনি সেল করতে পারছেন মাত্র 5 জনের কাছে। কেন? এটার মানে একটা বড় কারণ হচ্ছে আপনি তাদেরকে ইমিডিয়েটলি কি করতে পারেন, রেসপন্সই করতে পারেন নাই। হ্যাঁ, আপনার হয়তো বা অন্যান্য পরবর্তী নেগোসিয়েশন হয়তো বা মিলে না, সেই কারণে আপনার কিছু কাস্টমার ঝরতে পারে, কিন্তু এটা একটা বড় কারণ। তো যাই হোক, এটা গেল হচ্ছে যে আপনার ফেসবুক আপনার সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করে যদি কিনা আপনি মানুষকে দেরিতে রিপ্লাই দেন, বা হচ্ছে যে আপনি মানুষকে যথাসময়ে রিপ্লাই না দেন ইত্যাদি। এবং হচ্ছে যে তাদের যদি আপনি, এটা তো মূলত একজন মানুষের আপনার কি করে, আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স খারাপ করে, তাই না? আমি আপনাকে মেসেজ দিলাম, কেন মেসেজ দিলাম? আপনার কাছ থেকে একটা রেসপন্স পাওয়ার জন্য তো মেসেজ দিলাম, কিন্তু আপনি তো রেসপন্সই করেন নাই। তার মানে কি, আমার যদি আপনার কাছ থেকে আমি যথাসময়ে রেসপন্স না পাই তাহলে আমার কি হলো, অভিজ্ঞতা খারাপ হইলো। তো অভিজ্ঞতা খারাপ হওয়াটা তো, এটা তো ফেসবুক পছন্দ করে না। ফেসবুক চায় না যে তার কোন অডিয়েন্সের আপনার অভিজ্ঞতা খারাপ হোক, এটা ফেসবুক চায় না। কিন্তু যে অভিজ্ঞতা খারাপ করবে তার সঙ্গে ফেসবুকের শত্রুতা তৈরি হবে। শত্রুতা বলতে সে আপনাকে কি করবে, একটু র্যাঙ্কে নিচে নামিয়ে দেবে। আচ্ছা, এখন তাহলে বাঁচার উপায় কি? এখন আপনাদের এতক্ষণ বুঝলাম যে ভাই আপনাকে কি করতে হবে, ইমিডিয়েট রেসপন্স করতে হবে, এবং হচ্ছে যে তাকে প্রপার ওয়েতে রেসপন্স করতে হবে, কোনো ভুল ভ্রান্তি করা যাবে না বা তার এক্সপিরিয়েন্স খারাপ করা যাবে না। এবং হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে হচ্ছে যে যেভাবে সম্ভব নার্চার করা উচিত বা ফলো আপ করা উচিত, বা যেগুলো করা দরকার সেগুলো আপনি করবেন। এগুলো না করলে আপনার কি হবে, অ্যাট কস্ট বাড়বে ইত্যাদি বাড়বে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? তো বাঁচার উপায় আমরা দেখব, তবে তার আগে আমরা একটু দেখে আসবো যে এটার আসলে কস্টটা কি, হিডেন কস্ট আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখেন, মনে করেন আমরা আমাদের প্রবলেমটা ফিক্স করতে পারলাম। ধরেন আমরা এখানে মেইনলি যেটা নিয়ে কথা বলতেছি, ধরেন আমাদের এখন মেসেঞ্জারে আমাদের যে সমস্যাগুলো হয়, দেরিতে রিপ্লাই দেওয়া, তারপর হচ্ছে যে মনে করেন যথাসময়ে, এটাকে কি বলে,
প্রপারলি তার সঙ্গে কমিউনিকেশন ঠিক না রাখা ইত্যাদি, এইগুলো যদি আমরা ফিক্স করতে পারি তাহলে কি ঘটনা ঘটবে, আর যদি ফিক্স করতে না পারি তাহলে কি ঘটনা ঘটবে, সেটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। ধরেন আমাদের এখানে হচ্ছে যে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে যে বিফোর ফিক্সিং আর একটা হচ্ছে যে আফটার ফিক্সিং। তো এখানে আমাদের অ্যামাউন্ট আছে যে টাকা 1,00,000 টাকা। ধরেন আমাদের টোটাল অ্যাড কস্ট, আমার এখানে দেখা যাচ্ছে কিনা, টোটাল আপনার অ্যাড কস্ট আছে বিফোর ফিক্সিং, মানে আমাদের এই প্রবলেমটা সলভ করার আগেও আমরা মনে করেন কি করলাম, অ্যাড রান করলাম, সেই ক্ষেত্রে আমাদের 1,00,000 টাকা আমরা খরচ করলাম, আবার এটা সলভ করার পরেও আবার 1,00,000 টাকা খরচ করলাম। এখানে আমাদের কস্ট সেম। সেল হলো কয়টা, আমরা বিফোর ফিক্সিং মানে ফিক্স করার আগে আমাদের সেল হলো 400টা, মানে 1,00,000 টাকায়, আর ফিক্স করার পরে আমাদের সেল হলো 600টা। তো এখানে কিন্তু খুব বেশি আমরা কি দেখাইনি, গ্রোথ দেখাইনি, মাত্র 1.5x। 1.5x খুব বেশি না, আপনার দুইটা সেলের জায়গায় তিনটা সেল হয়েছে, আপনার হয়তো বা 10টার জায়গায় 15টা সেল হয়েছে, এতটুকুই। মানে 10টার জায়গায় 15টা বলতে আপনি হয়তো বা একজন মানুষকে খুব দ্রুত রিপ্লাই দিয়ে এবং তাকে খুব ভালোভাবে কনভিন্স করে টোরে আপনি কি করে ফেলতে পারছেন, তাকে তার কাছে সেল করে ফেলতে পারছেন। তো 10 থেকে একজন যদি আপনার কাছে মনে করেন 100টা মেসেজ আসে, সেখান থেকে যদি আপনি আপনি যদি নর্মালি যদি আপনি 10 জন কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন তাহলে বুঝতে, মানে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে আরও অনেক পোটেনশিয়াল কাস্টমারকে হারাইছেন, এটার অন্যান্য বিভিন্ন কারণে। সেই কারণগুলো আমরা একটু আগে দেখছি। তো সেইগুলো যদি আপনি ফিক্স করতে পারেন তাহলে কিন্তু আপনার 1.5x খুব বেশি না, আপনার এখানে 2x হতে পারে, এমনকি তার বেশিও হতে পারে। আচ্ছা, সিপিসি আপনার হচ্ছে কত, 250 টাকা কস্ট পার কনভার্সন। ঠিক আছে, কস্ট পার কনভার্সন হচ্ছে 250 টাকা বা $2, যেটা হচ্ছে যে আগে মানে বিফোর ফিক্সিং $2, আর আপনার আফটার ফিক্সিং হচ্ছে এটা $1.3। এটা কিন্তু খুব বেশি না, মানে হচ্ছে যে ফিক্স করার কারণে আপনার এই কস্টটা নেমে আসছে কত, 250 থেকে 166 টাকায়। আর এখানে আপনার মাইনাস হয়েছে 70 সেন্ট। 70 সেন্ট আপনি কি করছেন, খরচ কমাতে পারছেন। আর এই ক্ষেত্রে আপনার রেভিনিউ ছিল ধরেন 4,00,000 টাকা, আর আপনার আফটার ফিক্সিং আপনার রেভিনিউ হয়েছে 6,00,000 টাকা, মাত্র 1.5x। এখন 1.5x কিন্তু আপনার কি হয়েছে, মানে সেলস গ্রোথ হয়েছে, দেখেন রেভিনিউ গ্রোথ হয়েছে, রেভিনিউ গ্রোথ এবং সেলসের গ্রোথ হয়েছে 1.5x। কিন্তু ঘটনা কি দাঁড়াবে দেখেন, প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে এখানে 60,00,000 টাকা, আর আফটার ফিক্সিং প্রফিট হয়েছে 1,40,400 টাকা। এটা আপনার হচ্ছে যে 2.3x, মানে 80,400 টাকা বেশি। বুঝতে পারলেন? এখন বলতে পারেন যে ভাই তাহলে এত বেশি কিভাবে হলো? হুম, এত বেশি হয়েছে কারণ হলো যে আপনার রেভিনিউ গ্রোথ তো ঠিক আছে, কিন্তু আপনার অন্য মনে করেন এখানে 400 আপনি কি করছেন, সেল করছেন, তো 400 সেল করছেন এবং 600 সেল করছেন, এখানে প্রোডাক্টের যে কস্ট এগুলো তো সবই সেম, সব কিছু যেহেতু সেম এবং সব কিছুর আপনার নাই, আপনার হচ্ছে যে মনে করেন আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল, আমরা এখানে যেটা ধরছি সেই হিসাবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,000 টাকা। তো আপনার যদি এখানে প্রোডাক্টের প্রাইস আমরা মনে করেন কেনার দাম বলতে পারেন যে 500 টাকা, তাহলে এটার ক্ষেত্রেও 500, এটার ক্ষেত্রেও 500। এবং যদি আপনার এখানে মনে করেন আপনার খরচ হয়েছে 250 টাকা আর এখানে খরচ হয়েছে 166 টাকা, এই যে যে মনে করেন এইখানে যে খরচ কি হলো আপনার হচ্ছে কমলো এত, এই খরচের এখানে কিন্তু আপনি কি করে ফেলছেন, বাজিমাত করে ফেলছেন। নর্মালি আপনার হয়তো বা বাজেট ছিল কত ডলার, ধরেন যে $1.3 বা $1.5, $1.5 আপনার ধরেন যে এটা বাজেট ছিল, আপনার 200 টাকা হয়তো বা বাজেট ছিল, এইখানে আপনার হয়তো বা সেখানে 250 টাকা হয়ে গেছে, এবং আপনি এখানে সেখানে আরও 34 টাকা কমায় নিয়ে আসছেন। তো প্রত্যেকটা সেলে কিন্তু আপনার এমনিতে তো এইখানের হিসাব অনুযায়ী আপনি 50 টাকা মাইনাসে ছিলেন, হয়তো বা আপনার 200 টাকা প্রফিট থাকার কথা, সেইখানে এইখানে আপনার ছিল হচ্ছে যে ধরেন যে 150 টাকা, কিন্তু এইখানে আপনার যে প্রফিট থাকার কথা ছিল তাতে কিন্তু আপনার কি হয়েছে, আরও 200 টাকা প্রফিট থাকার কথা ছিল, সেখানে আপনার প্রফিট আছে 234 টাকা।
বুঝতে পারলাম? মানে অ্যাড কস্ট কমলে আপনার ঘটনাটা কিন্তু দুই জায়গায় কি করে এফেক্ট ফেলে। এই কারণেই হচ্ছে যে আপনার প্রফিটটা এত বেড়ে গেছে। কারণ খরচটা আপনার মানে যেটা বেজ খরচ, মানে আপনার বেজ কস্ট যেটা আপনার প্রোডাক্টের যে কস্ট, প্যাকেজিং কস্ট, এগুলো তো সবই সেম, এগুলো তো কোনোটাই কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন কি করছেন, আফটার ফিক্সিং যখন আপনার অ্যাড কস্ট কমায় নিয়ে আসছেন, তখন আপনার কিন্তু অ্যাড কস্টটা আপনার বাজিমাত হয়ে গেছে। এবং তখন ওই অ্যাড কস্টে আপনি যে কয় টাকা কমাইছেন সেই কয় টাকা আপনার রেভিনিউতে, সরি আপনার হচ্ছে যে প্রফিটে এসে যুক্ত হয়েছে। এই জন্যই আপনার এটা 2.3x চলে গেছে। আপনার রেভিনিউ গ্রোথ বা হচ্ছে যে গ্রোথ, আপনার হচ্ছে সেলস গ্রোথ কিন্তু মাত্র 1.5x, কিন্তু প্রফিট গ্রোথ কিন্তু আরও অনেক বেশি। তো এই হলো মানে জাস্ট একটা সিম্পল দেখাইলাম। এটা আপনার যদি কি হয় 1.5 না, আপনি 1.3ও আনেন, তারপরও তো আপনার এখানে অলমোস্ট মনে করেন 2x আপনার রেভিনিউ, সরি প্রফিট থাকবে। এই জন্য এই জিনিসগুলো আসলে ফিক্স করা খুবই ইম্পর্টেন্ট। আমরা মানে দরদার শুধু বিজনেস করা দরকার, শুধু বিজনেস করে যায়, মানে ক্যাম্পেইন চালানো দরকার, ক্যাম্পেইন চালায়, প্রত্যেকদিন 8-10টা সেল আসে আর খুব খুশিতে মনে করেন যে দিনরাত বলতে থাকে যে আমরা অনলাইন বিজনেস করি, আমরা মার্কেটিং করি, এই করি সেই করি। কিন্তু আপনার তো এইভাবে ক্যালকুলেট করে বুঝতে হবে যে আপনার কোথায় গ্রোথটা আপনার আটকে যাচ্ছে এবং কোথায় আপনি কাজ করা উচিত, কোথায় কাজ করলে আপনি কি পরিমাণ গ্রোথ আপনার হচ্ছে এনশিওর করতে পারবেন। ওকে, ও এটা তো হিডেন কস্ট গেল। দেখেন এখন আমরা অপরচুনিটি কস্ট একটু দেখি। দেখেন আপনার যদি গত 6 মাস যাবত এই পরিমাণ সেল করার সক্ষমতা থেকে থাকে, তাহলে আপনি গত 6 মাসে লস করছেন 6 × 80,400, তার মানে 4,82,400 টাকা। এখানে কি বলছে বুঝতে পারছেন? গত 6 মাস যাবত যদি এই পরিমাণ সেল করার সক্ষমতা থাকে, তার মানে এখানে যে আমরা দেখাইলাম যে বিফোর ফিক্সিং এবং আফটার ফিক্সিং, তো এই বিফোর ফিক্সিংয়ে মানে এখানে আপনার যে 400টা আপনি সেল করছেন, এই 400টা ধরেন যে আপনার কি ছিল, মনে করেন আপনি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা হয়তো বা শুধুমাত্র জুন মাসের কি করছি এখানে হিসাব করছি, কিন্তু আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্তই আপনার এই 600টা সেল করার সক্ষমতা ছিল। কিন্তু মনে করেন আপনি জুলাই মাসে এসে 600টা সেল করছেন, আর জুন মাসে আপনার 400টাই ছিল, এবং জানুয়ারি থেকে জুন প্রত্যেক মাসে আপনার 400টা সেল ছিল, মানে অ্যাভারেজ আমি একটা হিসাব অনুযায়ী মানে বোঝানোর জন্য বললাম। তো যদি আপনার প্রত্যেক মাসেই এই 600টা সেল করার মতো অ্যাবিলিটি থাকে, মানে আপনার সেই পরিমাণ ইনভেন্টরি আপনার যদি থাকে, আপনার সেই পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে, আপনার যদি সেই পরিমাণ ডেলিভারি দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি কি করছেন, আপনি প্রত্যেক মাসে আপনি এখানে যে আমরা ইয়াটা দেখাইলাম, এখানে যে 80,000 টাকা, 80,000 টাকা প্রত্যেক মাসে আপনি অপরচুনিটি হারাইছেন। প্রত্যেক মাসে আপনার হিডেন কস্ট ছিল 80,000 টাকা। তো প্রত্যেক মাসে যেহেতু 80,000 টাকা ছিল, মানে আপনার হিডেন কস্ট হয়ে গেছে, মানে প্রত্যেক মাসে আপনি অতিরিক্ত 80,000 টাকা প্রফিট করতে পারতেন, আপনার অ্যাবিলিটি সেটা ছিল। তো সেটা না করার কারণে কি হয়েছে, আপনি এটা তো মূলত আপনার লস, তাই না? তো টোটাল লস হয়েছে আপনার 6 মাসে 4,82,000 টাকা, যেটা আপনি বার্ষিক হিসাবে আপনি করতে পারেন কত, সে বার্ষিক হিসাবে আপনার আসে 9,64,800 টাকা। 9,64,000 মানে অলমোস্ট 10 লাখ টাকা। এক বছরে আপনি 10 লাখ টাকা আপনি কি করে ফেলছেন, মানে পুরো লস, যেটা আপনি শুধুমাত্র আপনার মেসেজ ক্যাম্পেইনটাকে যেভাবে আপনার কি করা উচিত, মানে হচ্ছে যে সাজানো উচিত, বা মেসেজ ক্যাম্পেইনের আপনি যেভাবে রেসপন্স করা উচিত, সেটা আপনি না করার কারণে আপনার এত বড় লস, অলমোস্ট 10 লাখ টাকা। মানে এইখানে আমরা যেটা হিসাব করলাম 80,000 টাকা, তার মানে তো মান্থলি অলমোস্ট 1 লাখ টাকা, তাই না? আর এর আগে আপনি মাত্র লাভই করতেন মাত্র 80,000 টাকা, সরি 60,000 টাকা, আর আপনার লসই আছে 80,000 টাকা। তো এই হলো মোটামুটি আমাদের অপরচুনিটি কস্ট। এইটাকে আপনি কি করতে পারতেন দেখেন, আপনার যদি একটা কি হয় মানে এমন কোনো বিজনেস থাকে যেটার আপনি শোরুমও করার ইচ্ছা রাখেন, তাহলে আপনি মোটামুটি একটা শোরুমের জন্য একটা টুকটাক 1 বছরের ভিতরে একটা ইনভেস্টমেন্ট জমা ফেলতে পারতেন, যে টাকা দিয়ে আপনি একটা শোরুমের জন্য আপনি স্পেস নিতে পারতেন। এরপরে আপনি হয়তো এটা সঞ্চয় করতে পারতেন,
যে এই টাকা দিয়ে আপনি হয়তোবা পরবর্তীতে ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, যাই কিনেন না কেন, মোট কথা হচ্ছে আপনি এই টাকাটা কিন্তু সঞ্চয়ে রাখতে পারতেন। এরপরে মানে আপনার তো যেহেতু 60,000 টাকা দিয়ে আপনার সংসার চলে গেছে, মানে আপনি তো এর আগে মনে করেন আমাদের হিসাব অনুযায়ী আপনি আগে প্রত্যেক মাসে 60,000 টাকা প্রফিট করছেন। তো 60,000 টাকায় আপনার যেহেতু সংসার বা অন্যান্য সব কিছু চলছে, তো সেখানে আপনার অতিরিক্ত যদি আরও 80,000 টাকা আপনার প্রফিট হয়তো, সেই 80,000 টাকা তো আপনি কি করতে পারতেন, কোনো নির্দিষ্ট একটা জায়গায় ডিপোজিট করতে পারতেন, এটা করতে পারতেন, সেটা করতে পারতেন। সেটা এখানে মূলত আমরা বলার চেষ্টা করলাম যে আপনি সঞ্চয় করতে পারতেন। অথবা আপনার যদি এরকম বেশি লাভ আপনি যদি পাইতেন হাতে, এখন হয়তো আপনি 60,000 টাকা আপনি ইনকাম করছেন, কিন্তু ওই 60,000 টাকা আপনার মনে করেন পরিবার খরচ বা অন্যান্য খরচাপাতির পিছনেই চলে গেছে। আপনি যে আপনার বিজনেসে রিইনভেস্ট করবেন ওই সুযোগই আপনি পান নাই। কিন্তু যদি আপনি অতিরিক্ত এই 80,000 টাকা কি করতে পারতেন, আপনি হচ্ছে যে প্রফিট করতে পারতেন, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসে রিইনভেস্ট করতে পারতেন। আপনার বিজনেসে আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারতেন, নতুন ক্যাটাগরি নিয়ে আসতে পারতেন, নতুন করে আপনি হয়তো বা ডেকোরেশন করতে পারতেন, নতুন করে আপনার ওয়েবসাইটটাকে আরও সুন্দর ডিজাইন করতে পারতেন। মানে আরও যা যা কিছু করা যায়, যেমন আপনি হয়তো স্কেল করতে পারতেন। কিন্তু আপনার এগুলো কোনো কিছু আপনি করতে পারেন না, কারণ আপনি ওই কস্টটাই তো ধরতে পারেন না যে আপনার এখানে খরচ হয়ে যাচ্ছে। আপনি তো প্রতিদিন মনে করেন যে অল্প কিছু 8-10টা যে অর্ডার আসে আপনি তাতে সন্তুষ্ট থাকেন, এবং মনে করেন যে আমার তো বিজনেস খুব সুন্দর চলতেছে। ওকে, এখন কথা হলো তাহলে সলিউশনটা কি, আমরা যে সমাধানের পথে হাঁটতেছিলাম, তাহলে সেই সমাধানটা কি? সমাধানটা হলো পর্যাপ্ত পরিমাণে লোক নিয়োগ দেওয়া এবং তাদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া। আপনি যদি এই পরিমাণ লোক নিয়োগ দিতে পারেন, যে পরিমাণ লোক আপনি হয়তোবা এমনভাবে তাদেরকে সেট আপ করবেন যে ফুল টাইম মানে একদম 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় তারা কি করতে পারবে, রেসপন্স করতে পারবে মানুষকে। যদি সেইভাবে আপনি সেট আপ করতে পারেন তাহলে তো খুবই ভালো। এরপরে মনে করেন যে মিনিমাম 2জন লোক এখানে লাগে, 2জন মানুষে আসলে হয় না। যদি আপনি 8 ঘন্টা করে নেন তাহলে 3জন মানুষ লাগে, আর যদি 12 ঘন্টা নেন তাহলে তো 12 ঘন্টাতে আসলে ডিউটি মানুষজন করতে করতে কি হয়ে যাবে, তাদের হাঁপায় যাবে, তারা আসলে ওই ওই লেভেলের মানসিক অবস্থা ধরে রাখতে পারবে না। এই জন্য অবশ্যই আপনার মানে যদি শুধু মানে এক সময় একজন মানুষকে অ্যাক্টিভ রাখবেন এরকমই যদি আপনি করতে চান, তারপরও আপনার 3জন মানুষ রাখা উচিত। এবং শুধু তাদেরকে নিয়োগ দেবেন এটাই শেষ না, তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে আপনার। এই জায়গায় আমরা অনেকেই না, বলতে পারেন যে মোর দ্যান 90% বা 99% মানুষই এখানে ভুল করে। তাদেরকে নিয়ে আসে, বলে যে ভাই আমার এই প্রোডাক্ট এই, আর তুমি শুধু এখন মেসেজে রিপ্লাই দাও, এই প্রোডাক্ট আমরা এই সেল করি। কিন্তু তাকে যে প্রপার আপনার ব্র্যান্ড, আপনার প্রতিষ্ঠানের যে কমিউনিকেশন স্টাইল, আপনার প্রতিষ্ঠানের যে কমিউনিকেশন যে সিস্টেম, আপনি কিভাবে মানুষকে কি করেন, আপনার হচ্ছে যে সম্বোধন করেন, মনে করেন আপনি কি মানুষকে সব ভাইয়া বলে সম্বোধন করেন, নাকি স্যার বলে সম্বোধন করেন, নাকি মনে করেন যে ভাই বলে সম্বোধন করেন, আপনি কি তাদেরকে মোটামুটি সব সময় ফর্মাল কথা বলেন, নাকি আপনি নর্মালি ক্যাজুয়াল স্টাইলে কথা বলেন, আপনি কি তাদের সঙ্গে বাংলিশে কথা বলেন, নাকি শুধু বাংলায় কথা বলেন। মানে এই জিনিসগুলো কিন্তু আপনার কোম্পানির একটা স্ট্যান্ডার্ড, আপনার প্রতিষ্ঠানের একটা স্ট্যান্ডার্ড। যদি আপনি এগুলো মেনটেন করেন তাহলে মানুষ একরকম ফিলিং পাবে। কিন্তু একজন মনে করেন, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে একজনে কথা বলে গেছে খুব ফর্মাল, সে মনে করেন যে মনে করতেছে যে আমি একটা প্রতিষ্ঠানে ই করি, তো আমার এখানে তো খুব সুন্দরভাবে কথা বলতে হবে। কিন্তু আপনার আর একজন কর্মী সে ওই সেম কাস্টমারকে পরবর্তী সময় কি করতেছে, রিপ্লাই দিচ্ছে ক্যাজুয়ালি, এবং আগের জন হয়তোবা পুরোপুরি ইংলিশে কথা বলতেছিল, পরের জন হয়তোবা কি করতেছে, বাংলিশে কথা বলতেছে। তো আপনাকে যে কোনো একটা কিছু মেনটেন করতে, আপনি যদি ক্যাজুয়াল করেন সেক্ষেত্রে আপনার টোন হবে আলাদা, সেক্ষেত্রে আপনার ধরন হবে আলাদা, সেক্ষেত্রে হয়তো আপনি ইংলিশ বাংলিশ যা ইচ্ছা তাই হয়তো কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি ফর্মালিটি মেনটেন করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হবে। আপনি হয়তো বাংলায় বলবেন অথবা ইংরেজিতে বলবেন, যে কোনো একটা বলবেন, তাই না? এবং আপনাদের ভাষাটা আপনি কি করবেন, আঞ্চলিক ভাষাকে আপনি ব্যবহার করবেন নাকি করবেন না, এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে মানুষ আসলে ওই যে আমি একটাকে বলতেছিলাম যে মানুষ কনসিস্টেন্সি থাকে না। কনসিস্টেন্সি মানে কি, এইগুলো হচ্ছে কনসিস্টেন্সি।
আপনি মনে করেন যে আপনার এক বন্ধু এতদিন আপনাকে তুই তুই করে বলতো, এখন থেকে যদি তুমি বলে আপনি বলে, তাহলে আপনি কি করবেন? আনকমফোর্টেবল ফিল করবেন না? তো একজন কাস্টমারও তো সেম। আপনি তার সঙ্গে মনে করেন যে আগের 10টা মেসেজ করছেন একরকম ভাবে, পরবর্তী 5টা মেসেজ করছেন আর এক রকম ভাবে, তখন তো সে ফিল করবে আপনার সঙ্গে সে কানেকশন হারায় ফেলতেছে। আপনার সঙ্গে তার সঙ্গে একরকম ভাবে কানেকশন তৈরি হয়েছিল, কিন্তু এখন সে অন্যরকম ফ্লেভার পাচ্ছে, তখন তো তার কানেকশন কি হবে? দুর্বল হবে। এই জন্যই আপনার একটা কি করা, ব্র্যান্ড গাইডলাইন বলেন বা হচ্ছে যে আপনার কাস্টমার কেয়ারের যে কি হবে, আপনার কথাবার্তা, কথা বলার ধরন বা কথা বলার স্টাইল বা টোন, এইগুলোকে আপনার কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে, এগুলোকে আপনাকে লিখে ফেলতে হবে। এবং যখনই আপনি নতুন কোনো লোক নিয়োগ দেন, যখন আপনি নতুন কোনো লোক নেন, তখন তাকে এই জিনিসগুলোকে ফরওয়ার্ড করতে হবে, তাকে এই জিনিসগুলোকে বোঝাতে হবে। আপনি প্রয়োজনে 1 দিন 2 দিন সময় নেন তার জন্য, নিয়ে তাকে এই জিনিসগুলো আপনি তাকে বোঝান বা তাকে পড়তে দেন, তাকে বুঝতে দেন, এবং সে যেন প্রত্যেকটা জায়গায় সেম জিনিস। এবং আপনি যতজন লোক নিয়োগ দেবেন, আপনি আজকে একটা লোক মনে করেন নিয়োগ দিলেন, সে হয়তোবা 2 মাস কাজ করলো, পরবর্তীতে হয়তোবা আরেকটা লোক নিয়োগ দিলেন, সে 6 মাস কাজ করলো, কিন্তু আপনার ফ্লেভার যেন সবসময় সেম থাকে। মানুষ যতই পরিবর্তন হোক, আপনার ফ্লেভার যেন সেম থাকে। আপনার যদি ফ্লেভার সেম সেম না হয়, তাহলে কিন্তু আপনি আসলে কোনো প্রতিষ্ঠান, আপনি কোনো ব্র্যান্ড না, আপনি কোনো মানে মানুষের কাছে মনে থাকার মতো আপনি আসলে কোনো কিছু করতেছেন না। আর মনে থাকার মতো যদি আপনি কোনো কিছু না করেন, তাহলে আপনি আজীবন কি করবেন? আপনার হচ্ছে স্ট্রাগল করে যেতে হবে। আপনার আসলে বিজনেসে আপনি বড় করতে পারবেন না। মানুষের কাছে আপনার কানেকশন তৈরি করতে হবে মানুষের সাথে, এবং সেটাকে নির্দিষ্ট একটা ফ্লেভারে আপনাকে নিয়ে যেতে হবে। সেই নির্দিষ্ট ফ্লেভার শুধু খাবারের ভিতরে ফ্লেভার না, আপনার কমিউনিকেশনে ফ্লেভার আছে। সেই কমিউনিকেশনের ফ্লেভারটা আপনাকে ঠিক রাখতে হবে। সেই কমিউনিকেশনের ফ্লেভারটা আপনার যে কর্মচারী বা কর্মী, আপনার টিম মেম্বার যাই বলেন না কেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই ফ্লেভারটা তাদেরকে শেখাতে হবে, বোঝাইতে হবে, যাতে করে সে প্রপারলি আপনার প্রতিষ্ঠানের যে ফ্লেভার সেটাকে সে মেনটেন করে। ওকে, এটা হলো একেবারে প্রথম সলিউশন। নাম্বার 2, এটা হচ্ছে আপনার মেসেঞ্জারকে অটোমেট করে ফেলা। আপনার যে ফ্লেভার আছে, এতক্ষণ আপনাকে যে আমি ফ্লেভারের কথা বললাম টললাম, আপনার যে গাইডলাইন আছে, আপনার যে টোন আছে, আপনি যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন বা এতদিন কথা বলে আসছেন ইত্যাদি, এই সবগুলোর আলোকে আপনি কি করেন? একটা টোটাল স্ক্রিপ্ট তৈরি করেন বা টোটাল হচ্ছে যে গাইডলাইন তৈরি করেন, এবং সেইগুলো দিয়ে আপনি যে কোনো একটা এআইকে, আচ্ছা সে বিষয়ে আমরা যাব, কিন্তু সেইভাবে আপনি মূলত মেসেঞ্জারকে কি করবেন? অটোমেট করে ফেলবেন। এখন মেসেঞ্জারকে অটোমেট করার আবার কয়েকটা কি আছে, ধাপ আছে। মেসেঞ্জার অটোমেট করার এখানে 3টা স্তর আছে। 3টা স্তর আমরা এখানে আলোচনা করতেছি, একেবারে বিস্তারিত আলোচনা করব না, কিন্তু মানে 3টা স্তর কি কি সেটা শুধু বলবো, যে এই 3টা স্তর বলতে এটা এটা। মেসেঞ্জারকে তো আমরা এখন অটোমেট করব না, আমরা তো কোনো টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না, তাই না? তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডিফল্ট অটোমেশন। ডিফল্ট অটোমেশন মানে হচ্ছে আপনার ফেসবুক নিজেই যে অটোমেশনগুলোকে কি করে রাখছে, ইন্ট্রোডিউস করে রাখছে, বা তার ইসের ভিতরে, আপনার ফেসবুকের ভিতরে যে অটোমেশনগুলো করার সুযোগ আছে, সেইগুলোকে আপনার করা। যেমন কুইক রিপ্লাই, এটা আমরা অনেকেই করি, আবার অনেকে করিও না, যারা নতুন বিজনেস করি হয়তো, বা যারা হয়তো বা অনেকে জানেও না যে এরকম সিস্টেম আছে। তারপর হচ্ছে যে অটো রিপ্লাই, তারপর হচ্ছে যে মেসেজ, তারপরে এফএকিউ। মানে হচ্ছে যে আপনার কিছু আসলে কি করার মানে, এখানে অটোমেশনের অনেকগুলো সিস্টেমই এখন মেসেঞ্জার নিয়ে আসছে, বা হচ্ছে যে আপনি বিজনেস স্যুটে গেলে, ফেসবুকের যে মেটার বা বিজনেস স্যুট যেটা আছে, সেইখানে গেলে আপনি এই জিনিসটা পাবেন। এই ধরনের অনেক কিছুই পাবেন। আপনার নর্মাল কুইক রিপ্লাই যেগুলো আছে সেগুলো পাবেন, সেগুলো তো আপনার আবার অনেক কুইক রিপ্লাই আছে যেগুলো আপনি সেভ করে রাখতে পারেন। তারপর হচ্ছে যে কমেন্টের অটো রিপ্লাই দিতে পারেন। আপনি এই বিজনেস স্যুটে গেলে আপনি হচ্ছে যে ধরনের একটা অপশন পাবেন, যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে কমেন্টকে, আমরা যে কমেন্টে রিপ্লাই দেই, মনে করেন যে আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, এখানে তো আপনার মানুষ, শত শত মানুষ কি করবে? কমেন্ট করবে। তো শত শত মানুষ যে কমেন্ট করবে, প্রত্যেকের যদি আপনি কমেন্টে রিপ্লাই দিতে চান, এক তো মেসেজের রিপ্লাই দেওয়া, তারপরে আবার কমেন্টে রিপ্লাই দেওয়া। তো এই কমেন্টের রিপ্লাইকে আপনি কি করে ফেলতে পারেন? অটো করে ফেলতে পারেন। অটো করে ফেলতে পারেন কিভাবে? এটা তো টেকনিক্যাল তো আমি এখন দেখাচ্ছি না। আপনি এটা কি করতে পারেন? আপনি হচ্ছে যে ইউটিউবে সার্চ দিতে পারেন
যে আপনি হচ্ছে যে কমেন্টের অটো রিপ্লাই কীভাবে কী দিবেন, তাহলে আপনি সেখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন, অনেক টিউটোরিয়াল আছে এগুলো নিয়ে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার নির্দিষ্ট কিছু জিনিস আপনার এইখানে আপনার কিসে যে অ্যাড আছে বা আপনার যে পোস্ট আছে, সেই পোস্টে মানুষজন হয়তো বা পিপি লেখে বা প্রাইস লেখে বা হচ্ছে প্রাইস কত বা দাম কত বা বিস্তারিত বলেন বা ডিটেল বলেন, ডিটেল প্লেস ইত্যাদি, মানে এই ধরনের বেশ কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলোকে নিয়ে আপনি ভাগ ভাগ করে আপনি হচ্ছে যে কমেন্টের অটো রিপ্লাই সেট করে দিতে পারেন। যেমন আপনার পিপি বা হচ্ছে যে আপনার প্রোডাক্ট প্রাইস বা হচ্ছে যে প্রাইস বা মূল্য, দাম কত, এই ধরনের কয়েকটা নিয়ে আপনি হচ্ছে যে একটা রিপ্লাই সেট করলেন যে এরকম এরকম মনে করেন 5টার জন্য একটা রিপ্লাই আপনি সেট করে দিবেন। তো এই 5টা যখন এই 5টা যেকোনো একটা যখন ম্যাচ করবে কমেন্টের ভিতরে, তখন অটোমেটিক ওই মানুষের কাছে একটা মেসেজ চলে যাবে এবং একটা রিপ্লাই চলে যাবে। তখন আপনি 2টাই কী করবেন, সেট করবেন যে যখন এই 5টা কী করে, এই 5 ধরনের যেকোনো একটা কেউ কী করবে, মনে করেন যে এর ভিতরে একটা আছে প্রাইস, ওকে। তো যখন কেউ প্রাইস লিখবে তখন প্রথমেই মনে করেন তাকে একটা কী করে দিবে, মেসেজ করে দিবে যে তা প্রাইস হলো এরকম এরকম, আমাদের হচ্ছে যে 2টা প্যাকেজ আছে, 2টা প্যাকেজের একটা প্যাকেজের মূল্য 1200, একটা প্যাকেজের মূল্য 2000 টাকা ইত্যাদি, আপনি একসাথে নিতে চাইলে এই সেই ইত্যাদি বলে আপনি, মানে একজন মানুষ প্রাইস জানতে চাইলে আপনি যা কিছু তাকে জানাইতে চান সেটা আপনি মেসেজের জন্য আপনি সেটা সেট করে দিবেন। আবার সাথে সাথে আপনি হচ্ছে কমেন্টেও একটা বলে দিবেন তাকে যে ভাই আপনাকে ইনবক্স করা হয়েছে, আপনি হচ্ছে ইনবক্সে চেক করুন। এই জিনিসটা আপনি অটো সেট করে দিবেন। এইটার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে না, আহ, কোনো অটোমেশন আলাদা কোনো টুল ইউজ করতে হবে না। এটার জন্য আপনাকে এই অটো রিপ্লাই এবং হচ্ছে মেসেজ দুইটাই একই সময় ঘটবে, মানে একই সাথে ঘটবে। এটা ফেসবুক নিজেই করবে আপনি যদি এটা সেট করে রাখেন। এরপরে মনে করেন যে অন্য কোনো কিছু সম্পর্কে আপনি মনে করেন কেউ যদি বলে যে ডিটেইল বলেন, মনে করেন ডিটেইল বা হচ্ছে ভাই বিস্তারিত বলেন, এরকম বলে না, তো এইগুলোর ক্ষেত্রে তো আপনি সেম উত্তরে দিবেন। এই ধরনের আপনার বিজনেসের ক্ষেত্রে মানুষজন যা কিছু প্রশ্ন করে এগুলো কিন্তু দেখবেন যে আপনি মোটামুটিভাবে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারেন। খুব বেশি মানে যে মনে করেন হাজার হাজার রকমের প্রশ্ন আসে এমন কিন্তু না, আপনার 5-10 রকমের প্রশ্ন আসে না, মোটামুটি 3-4 রকমের বা 5 রকমের 5 ক্যাটাগরির বলতে পারেন যে প্রশ্ন আসে, সেটা কমেন্টে আসুক বা হচ্ছে মেসেজে আসুক। তো ওইগুলোকে আপনি ক্যাটাগরাইজ করে ওইভাবে হচ্ছে যে আপনি কমেন্টের অটো রিপ্লাই এবং মেসেজের অটো কি বলে মেসেজ আপনি কি করে রাখতে পারেন, সেট করে রাখতে পারেন। এটা ফেসবুকে ইনবিল্ট আছে, সেটাই হচ্ছে মূলত ডিফল্ট অটোমেশন। এর ভিতরে কুইক রিপ্লাই আছে, আপনি হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এরকম কয়েকটা আপনি কোশ্চেন 4-5টা কোশ্চেন আপনি সেট করে রাখতে পারেন। যে যেমন অনেকগুলো তো কমন কোশ্চেন আছে, আপনার অ্যাড্রেস কোথায়, এগুলো তো এখন এগুলো ফেসবুক নিজেই অনেকগুলো সেট করে রাখে। তারপরে হচ্ছে যে আপনার নিজে আপনি এগুলোকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ করে টরে রেখে দিবেন, মানুষজন সেইখানে কি করবেন আপনার হচ্ছে সে যদি ওই বাটনটা ক্লিক করে বা হচ্ছে যে ওই কোশ্চেনটা ক্লিক করে তাহলে তার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে। এগুলো সবই ডিফল্ট অটোমেশনের অন্তর্ভুক্ত। এগুলো করার জন্য কিন্তু আপনাকে অন্য কোনো কিছুই করতে হবে না, মানে ফেসবুক থেকে আপনাকে বেরই হতে হবে না, আপনি ফেসবুকের ভিতরে থেকেই এই অটোমেশনগুলো করে ফেলতে পারবেন। আর যখন এই অটোমেশনগুলো করবেন, মনে করেন একজন মানুষ আপনার কি করছে, এই যে এতক্ষণ তো আমরা মেসেজ নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু আপনার ক্যাম্পেইন বা আপনার অ্যাডে তো শুধুমাত্র মানুষ মেসেজই করে না, আপনার অ্যাডে তো মানুষ কমেন্টও করে। এখন যখন আপনার এখানে কেউ কমেন্ট করে তখন কিন্তু ওই মেসেজের মতোই ঘটনা ঘটে। তার মানে হচ্ছে যে আপনি যখন একটা ব্যাগের অ্যাডে আপনি কমেন্ট করছেন, একটা কিবোর্ডের অ্যাডে আপনি কমেন্ট করছেন, তার মানে হচ্ছে কি আপনি কিবোর্ড কিনতে চান, আপনি ব্যাগ কিনতে চান, আপনি মাউস কিনতে চান, আপনি যেটাই কিনতে চান না কেন, তখন কমেন্ট করার সাথে সাথে কিন্তু ফেসবুক ধরে নেবে যে আপনি এটা কিনতে চান, তখন অন্যদেরকেও আপনার মানে অন্যদের অ্যাডও আপনাকে দেখাবে। তো তখন আপনার বুদ্ধিমানের কাজ হলো যত দ্রুত সম্ভব তাকে কি করা, রিপ্লাই করা। যত দ্রুত আপনি তাকে রিপ্লাই দিবেন তত দ্রুত সে আপনার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। আর যখন আপনি তার সঙ্গে কি করতে পারবেন, কানেকশন ফিল করবে, কানেক্টেড হয়ে যাবেন, তখন তো আপনি পরবর্তী কাজ করবেন। তো এই যে যত দ্রুত করেন, এই দ্রুত সবচেয়ে দ্রুত হয় কিসের মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে। এই অটোমেশনটাই আমরা আসলে ভয় পাই অনেকেই, যে ভাই অটোমেশন কি করব, অটোমেট কি করব, আমি তো এত সব কিছু কাজ, সব কাজ তো আমি নিজেই করি, আমাকে ছাড়া তো কাজ হয় না, আমাকে ছাড়া তো ভাই আমার কমেন্টে রিপ্লাই দেন, আমাকে ছাড়া তো
আমার হচ্ছে যে মেসেজে রিপ্লাই যায় না, এই যে আমাকে ছাড়া কমেন্টে রিপ্লাই যায় না, মেসেজ যায় না, এই জিনিসগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি এক তো আপনার কাজকে ডেলিগেট করতে হবে, এইগুলো নিয়ে আলাদা আলোচনা, সেটা আমরা এখন আলোচনা করতেছি না, কিন্তু আপনি অন্তত অটোমেশন করবেন যাতে করে আপনার রিপ্লাই বা হচ্ছে কমেন্ট, আপনার হচ্ছে যে রেসপন্স, এগুলো সব যেন ফাস্ট হয় এবং আপনি যেন ইমিডিয়েটলি মানুষকে রেসপন্স করতে পারেন। ফেসবুকের কাছে যেন আপনি ভালো একটা কি পান, মানে কি বলতে পারেন, মানে অ্যাকসেপ্টেন্স পান আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রি সেট অটোমেশন। আগেটা ছিল ডিফল্ট অটোমেশন। ডিফল্ট অটোমেশন মানে হচ্ছে যে আপনি যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন ওই প্ল্যাটফর্মে নিয়ে নিজস্ব কিছু অটোমেশন সিস্টেম থাকে, সেটা হচ্ছে ডিফল্ট অটোমেশন। এখন মোটামুটি আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করি এই ধরনের প্রায় প্ল্যাটফর্মে এই ধরনের কিছু কি আছে, অটোমেশন সিস্টেম থাকে। তো তার ভিতরে মানে ফেসবুক বা মেসেঞ্জার এগুলো তো খুবই কমন। আর প্রিসেট অটোমেশন বলতে এইখানে আপনি নতুন মানে এটার সঙ্গে আপনি এক্সটার্নাল কোনো টুল ব্যবহার করতে হবে। সেইটার ভিতরে আপনি কিছু প্রিসেট আপনি কি করে রাখতে পারেন, আপনি কিছু কোশ্চেন রাখতে পারেন। যেমনটা এখানে আমরা হচ্ছে যে কুইক রিপ্লাই বা হচ্ছে যে এফএকিউর ভিতরে আমরা যেরকম কিছু কোশ্চেন সেট করে রাখতে পারি, কিন্তু এইখানে তো আপনার লিমিটেশন আছে। এখানে আপনার এই যে মনে করেন এফএকিউর ভিতরে আপনার 5টা পর্যন্ত আপনি কি করতে পারেন, কোশ্চেন রাখতে পারেন। তো পাঁচটা দিয়ে তো আপনার আসলে সীমাবদ্ধ না, একজন মানুষ তো আরো অনেক কিছু আপনার কাছে জানতে চাইতে পারে বা একটার পরে আর একটা জানতে চাইতে পারে। একসঙ্গে মনে করেন যে কোশ্চেনের তো ধরন আছে, তাই না? যে মনে করেন প্রথমে আপনার কাছে হয়তো বা জানতে চাইতে পারে যে কি আপনাদের কাছে কি কি ব্যাগ আছে, তখন আপনি হয়তো বা দেখালেন 5টা ব্যাগ। তারপরে আপনি বললেন যে তাহলে এই ব্যাগটার মানে কটা সাইজ আছে, তখন আপনি দেখালেন সাইজ। তো তারপরে বললেন যে এই সাইজের কটা কালার আছে, তারপরে বললেন যে এটা প্রাইস কত। এই যে এগুলো কিন্তু একটা লেয়ারে লেয়ার আসতেছে। এখানে কিন্তু আপনি ডিরেক্টলি কি করবেন না, মানে হচ্ছে যে প্রথমে আপনি হয়তো প্রাইস জিজ্ঞেস করবেন না, কারণ প্রথমে তো আপনি জানেনই না যে তাদের কাছে কি ব্যাগ আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এই ফেসবুকে যে আছে এটার ভিতরে কিন্তু এভাবে পসিবল না। এই জন্যই আপনি যদি আরও একটু আপ লেয়ার করতে চান তাহলে আপনাকে প্রিসেট অটোমেশনে যেতে হবে। সেইখানের ক্ষেত্রে সবচেয়ে পপুলার যেটা সেটা হলো ম্যানিচ্যাট। ম্যানেজার ইদানিং একটু বাংলাদেশে পপুলার হচ্ছে, কিন্তু এটা অনেক আগ থেকে চলে আসতেছে। এছাড়াও আরও আছে, আমার আরও আছে যেগুলো আমার আসলে নাম খেয়াল নাই, কিন্তু আমি 2020-21 সালের দিকেও ম্যানেজার তো করছি এবং অন্যগুলো তখন ইউজ করা হয়েছে। কিন্তু ম্যানেজারটাই আসলে মোটামুটি অনেক সিম্পল এবং অনেক সহজ এবং হচ্ছে যে ভিজুয়ালি অনেক সুন্দর। আপনি খুব সুন্দরভাবে এটার প্রিসেটগুলো সেট করতে পারবেন, মানে এটার ওয়ার্কফ্লোটা তৈরি করতে পারবেন। ওয়ার্কফ্লোটা খুবই সুন্দর। তো এইখানে আপনার কি করা যায়, একটু আগে আমি যেটা বললাম যে আপনার ধাপে ধাপে এখানে প্রশ্ন রাখা যায়। আপনারা যারা হয়তো বা আপনার মনে করেন রবি বা হচ্ছে যে সম্ভবত ইসেরও আছে, উম, এটাকে কি বলে, বাংলা লিঙ্ক বা হচ্ছে যে এই ধরনের যে বড় বড় কোম্পানিগুলো আছে ওদের যে মেসেঞ্জারগুলো আছে সেইখানে দেখবেন যে এই ধরনের সেট আপ আছে। সেখানে আপনি গেলে ওইখানে কিন্তু ওদের মেসেঞ্জার কোনো লোক থাকে না। ওদের ওখানে আপনি গেলে দেখবেন যে আপনাকে অনেকগুলো বাটন দিবে, এরকম একসাথে তিনটা বাটন যাবে এক একটা ইয়াতে। তো ওই তিনটা বাটনের ভিতরে মনে করেন আপনার এখানে অফার, এখানে মনে করেন যে থাকতে পারে প্যাকেজ, এখানে থাকতে পারে আপনার ব্যালেন্স, এ ধরনের কোনো কিছু মনে করেন থাকবে, আবার এরকম আরও তিনটা থাকবে। তো আপনি যখন এখান থেকে মনে করেন কি করবেন, আপনার হচ্ছে যে যে কোনো মনে করেন আপনি অফারে ক্লিক করলেন, তখন এখানে আবার আরও 2-3টা সে বাটন দিবে। তো ওই বাটনগুলোর ক্লিক করতে করতে আপনি লেয়ারে লেয়ার আস্তে আস্তে জানতে পারবেন। এগুলো কিন্তু সবই অটোমেটেড। এগুলো সে মানে মনে করেন আমি যদি রবির কথা বলি বা আমি যদি বাংলা লিঙ্কের কথা বলি, তারা এইগুলো মোটামুটি কাস্টমার রিসার্চ করে যে তাদের কাছে কাস্টমার আসলে কি জানতে চায় এবং কোনটার পরে কি জানতে চায় এবং কোনটার সঙ্গে কোনটা রিলেটেড, এইগুলোকে তারা অ্যানালাইজ করে। এগুলো কিন্তু খুব বেশি কাজ না। আপনি আপনার বিজনেসটা যত বড়ই হোক না কেন, মোটামুটি আপনি এগুলোকে বের করে ফেলতে পারবেন। আপনার যেই প্রতিনিয়ত আপনার কাস্টমারের সঙ্গে যে কথোপকথন হয় সেইগুলোর প্যাটার্নটা আপনি দেখলেই মোটামুটি আপনি কয়েকটা অ্যানালাইসিস করলে বা আপনি কয়েকদিন কয়েকটা নিয়ে বসলে আপনি সেখান থেকে একটা প্যাটার্ন বের করে ফেলতে পারবেন যে কাস্টমার এটা জানতে চায়, এটা জানার পরে ওটা জানতে চায়, ওটা জানার পরে ওটা জানতে চায়। এইভাবে হচ্ছে যে আপনার ম্যানেজারের ভিতরে এই লেয়ারগুলো আপনি তৈরি করতে পারবেন, এই ওয়ার্কফ্লোটা তৈরি করতে পারবেন।
এই ওয়ার্কফ্লো আপনি যখন আপনার মেসেঞ্জারের সঙ্গে সেট আপ করবেন, তখন অটোমেটিক মানুষজন যেটা জানতে চায় সেই বাটনে ক্লিক করবে, মেসেঞ্জারের ভিতরে আপনাকে বাটন দেখাবে, ওই বাটনে সে ক্লিক করবে আর ওইটার অ্যান্সার অটোমেটিক আপনার সেট করা থাকবে, অ্যান্সার চলে আসবে। আপনার কিন্তু এখানে আর বসে থাকার কোনো দরকার নেই, আপনার কোনো সেখানে এমপ্লয়ও রাখার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে এতটা পাওয়ারফুল, এবং এটা অনেক আগ থেকে মানুষ ইউজ করে, আমিও অনেক আগে থেকে ইউজ করি, এবং এটা খুবই সুন্দর। মানে এক তো মানে এটা সেট মানে তৈরি করতে অনেক ভালো লাগে, আর এছাড়া হচ্ছে তৈরি করার পরে যখন এটা ইউজ করা হয় তখন আরও ভালো লাগে, যে আপনি এক একটা ক্লিক করতেছেন আর অটোমেটিক আপনার রিপ্লাই চলে আসতেছে। আপনি ইমেজ সহ আপনি কি করতে পারেন, মানে হচ্ছে সেট করতে পারেন, আপনি ক্যারোসেল দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, খুব সুন্দর করা যায়। তো এইটা হচ্ছে যে আপনার প্রিসেট অটোমেশন। এখানে আপনি নিজের মতো করে, এখানে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আপনার প্রিসেট, আপনি যতগুলো এখানে শুধু অ্যান্সার না, আপনার কোশ্চেনগুলো প্রিসেট। আপনি কাস্টমারের যে কোয়ারিগুলো আছে বা আপনার কাস্টমারের সঙ্গে আগে যে কথোপকথন হয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আপনার কোশ্চেনগুলো আপনি কি করবেন, সেট করবেন যে এই কোশ্চেন মানুষ করে এবং এই কোশ্চেনের অ্যান্সার আমরা এটা দেই, এইভাবে আপনার প্রিসেট করে রাখতে হবে। তো সেই প্রিসেট যে কীগুলো আছে আপনার কোশ্চেন অ্যান্সার আছে, সেই আপনার লেয়ারে লেয়ারে কথোপকথন চলবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় লেয়ারে আছে আমাদের অটোমেশনের থার্ড লেয়ার, এআই ভিত্তিক অটোমেশন, মোস্ট পাওয়ারফুল। এটা বর্তমানে চলতেছে, মানে বর্তমানে চলতেছে বলতে বর্তমানে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে। এতদিন এটা ছিল না, এতদিন ছিল না বলতে এই ম্যানেচার বা আরও দু একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানেও এআই ভিত্তিক করা যেত। এআই ভিত্তিক করা যেত বলতে অল্প কিছু আপনি ডাটা দিয়ে তাদেরকে ফিট করানো লাগতো, এবং অল্প কিছু ডাটার উপরে তারা মূলত ইয়ে করতো। যেমন একটু আগে আমরা এখানে বলতেছিলাম যে আপনার কমেন্টের অটো রিপ্লাইয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে 5টা কী করবেন, ডাটা দিবেন আগে, যে এই 5টার ভিতরে কোনো একটা হইলে তুমি এটা এটা দিবা। তো এইখানে এই ম্যানেচার বর্ণনা ইস্যুর ক্ষেত্রে ওই জিনিসটা করা যায়, যে আপনার মোটামুটি আপনি হয়তো বা 5টা 7টা এরকম কি দিবেন, সেন্টেন্স দিবেন, ওইগুলো দিয়ে তাকে মূলত আপনি ওইখানে ট্রেন করাবেন। ট্রেন করে সে তখন আপনি বলবেন যে এই ধরনের যদি কেউ কি করে আপনার হচ্ছে যে অ্যান্সার করে এটার আশেপাশে, তখন এইখানে তো এখানে যেটা আছে এগুলো কিন্তু ফিক্স, মানে এখানে পিপি বলতে পিপি, এখানে যদি আপনি যদি শুধু পিপি দেন আর আরেকজনের যদি প্রোডাক্ট প্রাইস বলে, তাহলে কিন্তু সে রিপ্লাই দিবে না। বা আপনার যদি কেউ হয়তো বা অনেক সময় আপনার যদি প্রাইসটা কি করে আপনার স্পেলিং মিস্টেক করে, তাহলে কিন্তু দেবে না। কিন্তু এইখানে আপনার যেটা হবে, এখানে আপনার ওই জিনিসটা করা যায়, যেখানে হচ্ছে যে আপনি অল্প কিছু ডাটা দিয়ে আপনি তাকে ট্রেন করাইতে পারেন। ট্রেন করাইলে সে মোটামুটি কিছুটা বুঝতে পারে যে এই কোশ্চেন করছে, তার মানে হচ্ছে যে এটার অ্যান্সারটা এমনটা হইতে পারে, এরকম একটা প্রেডিকশন করতে পারে। তো এইরকম ছোটোখাটো বা অল্প কিছু এআই অটোমেশন বা ইয়া ছিল আগে, কিন্তু এখন তো পুরো রেভলিউশন ঘটে গেছে, যেখানে ফুল আপনি এআই সেট আপ করে ফেলতে পারেন আপনার মেসেঞ্জারের সাথে। শুধু মেসেঞ্জার না, আপনার অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গেও করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এই ম্যানেচার কিন্তু আপনার শুধু মেসেঞ্জারের জন্য না, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো অনেকগুলোর সাথেই করা যায়। তো এখানে হচ্ছে আপনার এনআই10 আছে, তারপরে হচ্ছে যে আরও এনআই10-এর মতো আরও যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলো। এখন এনআই10টা অনেক বেশি পপুলার হচ্ছে, এই জন্য আমি এনআই10টা আনলাম। তো এইখানে আপনার কিন্তু পুরোপুরি আপনার মতো করে রিপ্লাই দেবে। এটা খুবই মানে জোশ, ঠিক আছে। মানে এতদিন তো মনে করেন এই যে এখানে আমরা দিছি, এটাই তো আমাদের কাছে মনে হচ্ছিল যে খুব বেশি অ্যাডভান্স, যে ভাই অটোমেটিক সব মেসেজ চলে যেতে থাকবে, অটোমেটিক সব মেসেজ চলে যেতে থাকবে। কিন্তু এইখানে আপনার আসলে পূর্ব থেকে কোনো কিছু সেট করেই রাখতে হবে না, এখানে কোনো নির্দিষ্ট কোনো অ্যান্সারই থাকবে না। মনে করেন আপনার মনের ভিতরে, মনে করেন আপনি ব্যাগ বিক্রি করেন, আপনার কাছে কি এইটার মতো করে অ্যান্সার সেট করা আছে যে এই প্রশ্ন হইলে ওই অ্যান্সার দিব, এই ধরনের কি কোনো কি আপনার কাছে আপনার ব্রেনের ভিতরে কোনো সেট করা আছে, বা আপনার খাতা কলমকে এলাকা সেট করা আছে? আপনি হয়তো একটা গাইডলাইন সেট করছেন আপনার কর্মচারীদের জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু এইখানে আপনি যেভাবে একেবারে ধরে ধরে এখানে কি করা লাগছে, আপনাকে কোশ্চেন অ্যান্সার এভাবে প্যাটার্ন সাজাতে হয়েছে, আপনার ভিতরে কিন্তু এটা নাই। আপনাকে আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার প্রাইসিং সম্পর্কে, আপনার প্যাকেজিং সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে যখন যে কেউ যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন, আপনি কিন্তু সেটার অ্যান্সার দিতে পারেন। কিন্তু এইখানে কিন্তু যদি কেউ কী করে,
সাধারণ মেসেজ করে বা আপনি যেগুলো সেট করে রাখছেন সেগুলোর বাইরে যদি কেউ কিছু প্রশ্ন করে তাহলে কিন্তু সে রিপ্লাই দিবে না, বা সেগুলোর ক্ষেত্রে আপনাকে অন্য এমন কোনো কিছু দিবে যেটাও কিনা আপনার সেট করে রাখা। কিন্তু যদি আপনি এখানে থাকতেন, আপনি যদি এটা রিপ্লাই দিতেন, তখন কিন্তু আপনার আগে থেকে সেট করে রাখার দরকার ছিল না। আপনাকে যে কোনো প্রশ্নই করা হোক না কেন, আপনি কিন্তু সেটার একটা রিপ্লাই আপনি নিজের মতো করে দিবেন। এক্স্যাক্টলি সেম জিনিসটা ঘটে এখানে এআই ভিত্তিক অটোমেশনে। এইখানে আপনি আপনাকে ক্লোন করে ফেলতে পারবেন। এখানে মানে আপনার বিজনেসের যত ইনফরমেশন আছে, আপনার বিজনেসের যত ধরনের কোয়েরি আছে, এই যে যে প্রশ্ন উত্তরগুলো আপনি এখানে সেট করছিলেন, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে আপনি টোটাল কি করবেন, প্যাটার্ন সাজাবেন। টোটাল আপনার প্রথমত তো আপনি আপনার বিজনেসের সব ইনফরমেশন দিয়ে আপনি একটা ডকুমেন্ট সাজাবেন। তারপরে আপনার কাস্টমারের সঙ্গে যে আপনার কথোপকথনের যে কি আছে, আপনার হচ্ছে যে হিস্টোরি আছে, সেইগুলো নিয়ে আপনি একটা ডকুমেন্ট সাজাবেন। এবং ফাইনালি আপনি হচ্ছে যে এআইকে কিভাবে কি করতে হবে না করতে হবে এই ধরনের কিছু কি দিবেন, আপনার হচ্ছে যে গাইডলাইন দিবেন, যেমনটা আপনি আপনার কোনো এমপ্লয় নিয়োগ দিলে তাকে দিতেন, সেইভাবে দিবেন। তো সেইভাবে দিলে তখন সে ফুল আপনার মতো করে কাজ করবে। এখানে আপনার কোনো মানে অন্য কোনো কিছু সেট আপ করার দরকার নেই। আপনি শুধু এটা সেট আপ করে রাখলে এইভাবে আপনার হচ্ছে যে যখন যে কেউ কী করবে, মেসেজ করবে, সাথে সাথে এআই আপনার ফিট করানো ডাটা অনুযায়ী সে কী করতে থাকবে, নিজের মতো করে অ্যান্সার তৈরি করে দিতে থাকবে। এইখানে মনে করেন যদি কেউ প্রাইস জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আপনার কি হবে, নির্দিষ্ট এই অ্যান্সারই সব মানুষের কাছে একদম সেম অ্যান্সার, হাজার মানুষ লাখ মানুষের কাছে যাবে, একদম এক্স্যাক্ট সেম অ্যান্সার যাবে সবার কাছে। কিন্তু এইখানে এক্স্যাক্ট সব অ্যান্সার মানে সেম অ্যান্সার সবার কাছে যাবে না। যেমনটা আপনি দিলে হয়তো আপনার কাছে কিন্তু একই কোশ্চেন যদি 10 জন করে, তাহলে হয়তোবা আপনি যখন নিজে লেখেন, আপনার হয়তোবা যদি আগে থেকে প্রি সেট করা থাকে যে ওই অ্যান্সার, ওই কোশ্চেন করলে আমি এটা অ্যান্সার দেবো, তাহলে তো সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনি নিজে লিখে দেন, তাহলে কিন্তু প্রত্যেকের অ্যান্সার কিন্তু আলাদা হয়। হ্যাঁ, আপনার মূল কথাটা সেম, আপনি প্রত্যেকটা কথা থেকে আপনি মানে যতগুলো আপনি হয়তোবা 10 রকম কথা বলছেন, 10 রকম কথা বললেও প্রত্যেকটা কথার বার্তা একই, প্রত্যেকটা কথা দ্বারা আপনি সেম জিনিসে বুঝাইছেন। তো এইখানেও জিনিসটা এরকমই ঘটে। এইখানেও আপনার কি করে না, মানে এক্স্যাক্টলি সেম কথা সবার ক্ষেত্রে সবাইকে বলে না, সবার সঙ্গে তার মতো করে কথা বলে এবং সবার জন্য আলাদা করে সে কি করে, মেসেজ করে নিজে থেকে। আপনি যেরকম চ্যাট জিপিটির সঙ্গে কথা বলেন, এখন আপনি চ্যাট জিপিটিকে কি করতে পারবেন, মানে ইনক্লুড করে ফেলতে পারবেন। আপনি জেমিনাইকে ইনক্লুড করে ফেলতে পারবেন। আপনি হচ্ছে ডিপসিক কি করতে পারবেন, আপনি ক্লডকে করতে পারবেন। এই ধরনের আরও যতগুলো এলএলএম আছে সবগুলোকেই আপনি হচ্ছে যে করতে পারবেন। তবে সেগুলোর জন্য কিন্তু আপনার কি করতে হবে, মানে হচ্ছে যে টাকা খরচ করতে হবে। সেটা খুব বেশি না। আমরা যদিও টাকা খরচ করার কথা বললেই আমাদের মনে চলে আসে যে ও রে ভাই টাকা খরচ করতে হবে। এখন টাকা তো আপনি এখনও খরচ করতেছেন। আপনি যদি 2 জন এমপ্লয়িও রাখেন, সেখানে আপনি মিনিমাম 20, 25, 30 হাজার টাকা বেতন আছে তাদের। তো কিন্তু ওই বেতনটাতে আপনি কি করতে পারেন, গুগলকে বা জেমিনাইকে দিতে পারেন বা চ্যাট জিপিটিকে দিতে পারেন। তাহলে তো সে আপনার ওই এমপ্লয়ের চেয়ে হাজার গুণ ভালো পারফর্ম করবে। কিন্তু আপনি সেইখানে দেবেন না, আপনি এখানে ঠিক আপনার আপনার হচ্ছে যে এমপ্লয়িকে দিবেন, আপনি নিজে খরচ করবেন, আপনি অটোমেশন করবেন না, আপনি নিজে রিপ্লাই দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বের না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না আপনি আসলে বিজনেসকে 10x 20x আপনি গ্রো করতে পারবেন না। আপনি এখন যেখানে আছেন ওইখানেই থাকবেন। তো যাই হোক, এআই ভিত্তিক অটোমেশনটা আপনি যদি নিজে করতে পারেন তাহলে তো খুব ভালো। আপনি যদি নিজে করতে না পারেন, তাহলে যারা পারে, যেমন আমাদের এজেন্সিতে আমরা ট্রু সিগন্যালে ওই অটোমেশন, এই অটোমেশনটা আমরা করে থাকি। ঠিক আছে, তো আপনি যদি এটা করতে পারেন, তাহলেও আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে আপনার যদি কোনো সেরকম এক্সপার্ট লোক থাকে, তাহলে আপনি তাকে দিয়ে করাতে পারেন। কিন্তু মোট কথা হচ্ছে আপনার এটা করতে হবে। এটা করলে আপনি কি করবেন, এই যে আমরা একটু আগে যে হিসাব কিতাব দেখছিলাম যে হিডেন কস্ট, অপরচুনিটি কস্ট, সেইগুলো কিন্তু আপনাকে আর বেয়ার করতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, এরপরে এখন আমরা এটাকে একটু আমরা রিক্যাপ করে ফেলি। আমাদের মূলত মেসেঞ্জার আমরা যে অ্যাটেন্ড করি, অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবে অ্যাটেন্ড করি, একটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট থেকে, একটা হচ্ছে সেলস থেকে। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো মূলত সেলসের জন্য, কারণ এঙ্গেজমেন্টে তো আমরা আসলে কি করি না, মানে হচ্ছে যে সেল জেনারেট করা আমাদেরও সেখানে কি থাকে না,
গোল থাকে না আর কি। ওখানে মূলত আমরা কি করি, আমরা কিছু অডিয়েন্স তৈরি করার জন্য মূলত এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলো রান করি, তাই না? তো এখানেও আমাদের আমরা যে আলোচনা করছি এগুলো মূলত সেলস ক্যাম্পেইনের জন্যই। এবং এই সেলস ক্যাম্পেইনের ভিতরে আমাদের যে অ্যাডগুলো আছে, সেই অ্যাডগুলোর ভিতরে যে একটা সিস্টেম আছে, একটা হলো যে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে হয়তোবা মেসেঞ্জারে আপনি নিতে পারেন, আপনি হয়তোবা হোয়াটসঅ্যাপে নিতে পারেন, আপনি ওয়েবসাইটে নিতে পারেন, আপনার অ্যাপে নিতে পারেন, বিভিন্ন জায়গায় যে আপনি নিতে পারেন, তার ভিতরে একটা হচ্ছে যে মেসেঞ্জার, তাই না? তো সেই মেসেঞ্জারকে আপনি কিভাবে সবচেয়ে বেশি আপনি ভালো, আপনি কি করতে পারেন, মেসেঞ্জার থেকে সবচেয়ে বেশি আউটপুট নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনার ফাইনালি আপনার মেসেঞ্জারকে যদি আপনি এআই ভিত্তিক অটোমেট করে ফেলতে পারেন, তাহলে আপনার বিজনেসের অন্য অন্য সব কাজের দিকে আপনি ফোকাস করতে পারবেন। আপনার আর কাস্টমার কখন কি নক দিল না দিল সেটাকে আপনার করতে হবে না। এবং আরেকটা এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আসলে আমার এখানে মিস করাটা ঠিক হয় নাই। এই যে মনে করেন যে এখানে যে আমাদের কিগুলো হয়েছে, আপনার হচ্ছে অটোমেশনগুলো হয়েছে, এখানে আপনার ফাইনালি আপনি হয়তো বা কাউকে বলতে পারেন যে আপনার এখানে ফর্মও দেওয়া যায়, ফর্ম দিয়েটি আপনি হয়তো বা তার সঙ্গে সেট আপ করতে পারেন, কিছুটা অল্প কিছু অটোমেশন করা যায় যে আপনি ফাইনালি তার কাছ থেকে অর্ডারও নিয়ে আসবেন। এটা হলো প্রিসেট অটোমেশনের ভিতরে, ম্যানেজারের ভিতরে ফর্ম টর্ম দেওয়া যায়, কিন্তু সেইখানে আপনার লিমিটেশন আছে এবং খুবই লিমিটেড। কিন্তু আপনি যদি এটা এআই ভিত্তিক বা বিশেষ করে এনএইটের মাধ্যমে করেন, তাহলে কিন্তু আপনার এখানে আনলিমিটেড আপনার অপরচুনিটি, মানে আনলিমিটেড বলতে অনেক বেশি অপরচুনিটি আর কি। যেখানে আপনার একজন কাস্টমারের কি করতে পারবে, মনে করেন আপনার তার সঙ্গে পুরো কথোপকথন করবে একদম আপনার মতো করে কথাবার্তা বলে, তারপরে তার কাছ থেকে অর্ডার কনফার্ম করবে। অর্ডার কনফার্ম করে আপনার হচ্ছে তার কাছ অর্ডার কনফার্ম করার আগে তার কাছ থেকে যাবতীয় ইনফরমেশন নেবে, আপনি যেমনটা ইনফরমেশন নেন সেরকমই সে ইনফরমেশন নেবে, নিয়ে সে অর্ডার কনফার্ম করবে। অর্ডার কনফার্ম করবে কিভাবে, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে সে অর্ডার কনফার্ম করে দিতে পারবে বলতে ওয়েবসাইটে সে অর্ডার ইনপুট করে দিতে পারবে। আপনি চাইলে আপনার অর্ডারগুলোকে কি বলে এটাকে এক্সেলে নিয়ে নিতে পারবে। আপনি যেখানে চান সেইখানে হচ্ছে যে আপনি অর্ডারগুলো নিয়ে নিতে পারবেন। এটা আপনার মানে মেসেঞ্জারে আপনার আর থাকতে হবে না। আপনি মনে করেন প্রত্যেকদিন আপনি নির্দিষ্ট একটা সময় 6 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে আপনি ওয়েবসাইট ভিজিট করবেন, বা আপনার এক্সেল শিটটা আপনি চেক করবেন, চেক করে দেখবেন যে এখানে কতগুলো অর্ডার আসছে। তখন আপনি সেই অর্ডারগুলোকে কি করবেন, আপনি হচ্ছে যে প্যাকেজিং করবেন বা ফার্দার আপনার যা কিছু করা সেগুলো করবেন। এছাড়াও আপনি আরও কিছু করতে পারেন, যেমন অর্ডার একটা আসছে, অর্ডারটা কনফার্ম হয়েছে, সাথে সাথে আপনি আপনার টেলিগ্রামে নোটিফিকেশন নিতে পারেন, বা আপনি হচ্ছে সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ নিতে পারেন যে এরকম একটা অর্ডার কনফার্ম হয়েছে। আপনি হচ্ছে তাকে একটু মেসেজ করে, সরি আপনার তাকে একটা কল করে আপনি হচ্ছে কি করেন, কনফার্ম করেন যে স্যার আপনার সঙ্গে কথোপকথন হইলো, আপনি এটা কনফার্ম করছেন ইত্যাদি। তো যেমনটা আমরা হচ্ছে যে ফাইনাল কনফার্মেশন কল দিয়ে করি, তো সেটা কিন্তু আপনি আগে যত কথোপকথন আছে সব কথোপকথন আপনি কি করে ফেলতে পারবেন, এমনকি প্রাইমারি কনফার্মেশন আপনি এআই দিয়ে সব শেষ করে ফেলতে পারবেন। ফাইনাল কলটা আপনি দিতে পারবেন, এমনকি ফাইনাল কলও এআই দিয়ে করানো যায়। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানুষজন আসলে অতটাও কি না, মানে এআই এর কল পেয়ে অভ্যস্ত না, এই জন্য আমি ওইটা আর বলতেছি না। কিন্তু এর আগ পর্যন্ত যা কিছু সম্ভব, এসব যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এআই দিয়ে করা পসিবল, এবং সেটা আপনি করতে পারবেন। তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি মেসেঞ্জারের ক্ষেত্রে আপনার যা কিছু আপনার করা উচিত আপনার সেলস বাড়ানোর জন্য, আপনার কস্ট কমানোর জন্য। দেখতেই তো পারলেন আপনার কস্ট কি পরিমাণ কমে আসতে পারে আপনার যদি সেল, যেখানে আপনার আমরা যেটা দেখতেছিলাম, কই সেটা কোথায় আছে, যেমন এই যে এখানে আপনার কোথায় কস্ট হচ্ছে যে আপনার 250, এখান থেকে আপনার কোথায় চলে আসছে 166। তো এইভাবে কিন্তু মূলত আপনার কস্টটা কাটিং হয়, বুঝলেন না, কোথায় আপনার $2 আর কোথায় $1.3। তো এই যে যে আপনার কস্ট কাটিংগুলো, এই কস্ট কাটিংগুলোই তো মূলত আপনার এইভাবেই তো মূলত কস্ট কাটিং করতে হয়। কস্ট কাটিং তো আপনার অন্য কোনো কিছু না। আপনার মানে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আপনার এখানে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই স্পেশাল, যে ভাই এই টিপসটা ফলো করলে আপনার কি হয়ে যাবে, কস্ট একেবারে কমে আসবে, এই ধরনের কোনো কিছু আসলে নাই। এই ধরনের কোনো কিছু দেওয়া পসিবল না। এটা যদি আপনাকে কেউ বলে থাকে তাহলে আসলে তিনি হয়তোবা কোনো একটা
ভুলের মধ্যে আছেন, বা হয়তোবা তিনি কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে একটু ভালো ফলাফল পাইছেন। আমরা তো আবার অনেকেই আমরা দেখি অ্যাড দেখে, এটা দেখে সেটা দেখে, একজন একটা ভালো একটা ফলাফল পাইছে আর সাথে সাথে সেটা মোটামুটি সে খুব ফলো করে প্রচার করতেছে, কিন্তু আসলে তো আপনাকে কনসিস্টেন্টলি আপনাকে একটা ভালো ফলাফল পেতে হবে। তখন গিয়ে বোঝা যাবে যে না আপনি আসলে মার্কেটার, তখন গিয়ে বোঝা যাবে যে না আপনি আসলে স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতেছেন, একটা সিস্টেম অনুযায়ী কাজ করতেছেন। সিস্টেম ছাড়া মানে হঠাৎ করে লাকে মানে ভাগ্যে আপনার হয়ে মনে করেন যে অ্যাড কমে আসছে, মানে খরচ কমে আসছে, তাহলে তো এটা হবে না। এটা আসলে তো কস্ট কাটিং না, এটা তো আপনার কি না মানে কস্ট রিডাকশন না। এরকম তো মনে করেন আমিও মনে করেন 10-12 সেন্টও আমি অর্ডার আনছি, কিন্তু আমার তো 10-12 সেন্টে তো এটা কি করেন স্টেবল হয় নাই। কেন স্টেবল হয় নাই? এখন আমি যদি কি করি, এই 10-12 সেন্টের কথা বলে আপনাকে বলেছি ভাই আপনার অর্ডারও কিন্তু 10-12 সেন্টে আমি নিয়ে আসবো, এটা তো ভাই হবে না। বুঝেন না, আপনাকে সিস্টেম অনুযায়ী যেতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনি যখন সিস্টেম ইনক্লুড করবেন, সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা জিনিস আপনি প্রত্যেকটা ডটকে কানেক্ট করবেন, প্রত্যেকটা জিনিসকে সিঙ্ক্রোনাইজ করবেন, তারপরে আপনি দেখবেন যে আপনার কস্ট এক একটা থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। তো তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইন।